প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনি তো আমাদের সমাজকে চেনেনই, তার উপর আবার গ্রামের মেয়েটার নাম তো সবাই কুৎসা রটাবে। এই সমাজের কেউ ছেলেদের দোষ দেয় না, ছেলেদের দোষ থাকলেও মেয়েদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়। মেয়েটা এই আঘাত কিভাবে সহ্য করবে? তারপর মেয়েটা যদি খারাপ কিছু করে ফেলে? পলাশ চোখ বড় বড় করে, কি বলছিস? তারিন আত্মহত্যা করবে? করতেও পারে। তারিনের আত্মহত্যার কথা শুনে তাহমিনা আঁতকে উঠল। সত্যি তো, মেয়েটা যদি বিয়ে ভাঙার কষ্টটা সামলে উঠতে না পেয়ে খারাপ কিছু করে ফেলে। তাই আন্টি, আমি বলছিলাম কি, রায়ান আর তারিনের বিয়েটা দিয়ে দিন। এত বছর আপনাদের ভাঙা সম্পর্কটাও জোড়া লাগবে। তাদের এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ালে তারাও আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আর তাছাড়া আপনার যা হাবাগোবা ছেলে, ওকে যে বিয়ে করবে, আর তারিন ভালো মেয়ে, তাই বলছে কি, তারিকের মতো মেয়েকে হাতছাড়া করা ঠিক হবে না। তাহমিনা চট করে বলে উঠল, ঠিক বলছো তো তোমরা, এই কথা আমি আগে ভেবে দেখিনি তো। আমি এখনই গিয়ে তারিককে বলছি। তাহমিনা গিয়ে সবার সামনে তারিনা রায়ানের বিয়ের কথা বলতেই সবাই অবাক হয়ে তাহমিনার দিকে তাকালো। কৃতজ্ঞতায় তারিক শিকদারের চোখ চিকচিক করে উঠল। কিন্তু রায়ান কি এ বিয়েতে রাজি হবে? রায়ানকে আমি যা বলবো রায়ান তাই শুনবে। রায়ানের বিয়ের জন্য রেডি হ। বিয়ের কথা শুনে তো রায়ানের মনের মধ্যে লাড্ডু ফুটছে, খুশিতে বাকবাকুল করতে ইচ্ছে করছে। প্রিয়তমাকে আজ সে নিজের করে পাবে। ইস, রায়ানের যেন আর তর সইছে না, কিন্তু সবার সামনে নিজের খুশিটা দেখানো যাবে না। রায়ান অসহায় মুখ করে, কিন্তু মা। কোনো কিন্তু না, আমি যখন বলেছি তখন বিয়েটা তোমাকে করতেই হবে। যাও দেখি, রেডি হয়ে এসো। বিয়েটা তো আমি করবই, এই বিয়ের জন্যই তো এত কিছু করা। এদিকে যে এত কিছু হয়ে গেল তার সবটাই তারিনের অজানা। সে এখনো মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। তার পাশেই বসে আছে কৃতি আর রাইমা। এর মধ্যে হাফসা কোথা থেকে হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। ওদিকে কি হয়েছে শুনেছিস? কি হয়েছে? আরে কি হয়নি তাই বল, ওদিকে তো বিশাল কাহিনী ঘটে গেছে। রাইমা বিরক্ত হয়ে, এত ফুটছে না, খেয়ে ঝেড়ে কাশ তো। বর পালিয়েছে, সবাই এখন তারিনের সাথে রায়ান ভাইয়া বিয়ে ঠিক করেছে। হাফসার কথা শুনে চমকে উঠে রাইমা আর তারিন দুজনের মুখ চাওয়াচাওয়ি করছে। কি? শেষ পর্যন্ত ওই হাদারামটার সাথে আমাদের তারিনের বিয়ে? তারিন, তোর ভবিষ্যৎ অন্ধকার রে বইন, তুই শেষ। তারিনের খুশি আর দেখে কে? তারিন যেন এই মুহূর্তে বিশ্ব জয় করে ফেলেছে। ইস, সে তার প্রিয় মানুষটাকে আজ নিজের করে পাবে। সব কষ্ট যেন এক মুহূর্তেই প্রশান্তিতে পরিণত হয়েছে। কিন্তু না, এখন খুশি হওয়া যাবে না, কাউকে বুঝতে দেওয়া যাবে না যে ওদের মধ্যে কিছু ছিল। তারিন অসহায় মুখ করে বসে আছে। হাফসা আর কৃতি ওকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মন খারাপ করিস না বইন, তোর কপালে ওই ছিল হারামজাদা। আমি তোর অবস্থাটা বুঝতে পারছি রে তারিন, কিন্তু কি করবি বল, কিছুই যে করার নেই। হাফসা আর কৃতির কথা শুনে রাইমা ঠোঁট টিপে হাসছে। এদিকে তারিনের ইচ্ছে করছে খুশিতে নাচতে। উফ, ফাইনালি ওর প্রিয় মানুষটার হতে যাচ্ছে। কি জানে ওর পাগল প্রেমিকটার এখন খুশিতে কি অবস্থা। কোনো ছুট ঝামেলা ছাড়াই তারিন আর রায়ানের বিয়ে সম্পন্ন হয়েছে। কবুল বলার সময় দুজনে একটু সময় নিয়ে কাঁদো কাঁদো মুখ করে কবুল বলেছে, যাতে কেউ ওদের ব্যাপারটা ধরতে না পারে। বাসর ঘরে বসে আছে তারিন। হঠাৎ করে এভাবে রায়ানের সাথে বিয়েটা হয়ে যাওয়ায় তারিনকে নিয়ে ওরা আজ আর ঢাকায় ফিরেনি। তাছাড়া এত রাতে তারিক শিকদার ওদের ঢাকা যাওয়ার ঘোর আপত্তি জানিয়েছেন, তাই আজ বাসর রাত্রের ব্যবস্থা এ বাড়িতেই করা হয়েছে। তারিনের বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ হচ্ছে। রায়ান এখনো এই ঘরে আসেনি। মনের মধ্যে এক অজানা অনুভূতি করা নাড়ছে। অত কিছু হয়ে গেল, এর মধ্যে দুজনের মধ্যে না হয়েছে দেখা, আর না হয়েছে কোনো কথা। কি অবস্থায় আছে মানুষ? ওর বিয়ের কথা শুনে কি সে খুব কষ্ট পেয়েছিল? আচ্ছা, মানুষটাকে আজ রাতেই কিছু করবে? এমনিটা রোমান্টিক। তারিনের আকাশ পাতাল ভাবনার মাঝে রায়ান খট করে দরজাটা খুলে ধপাস করে এসে বিছানায় শুয়ে পড়ল। রায়ান বিছানায় এমন ভাবে ধপাস করে পড়েছে যে খাট কেঁপে উঠেছে। তারিন গোল গোল চোখে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান প্রকুচকে, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি এসে এইভাবে শুয়ে পড়লেন কেন?
রায়ান কিছু একটা বলতে গিয়ে থেমে তারিনের পা থেকে মাথা অব্দি একবার চোখ বুলিয়ে ভ্রু কুঁচকে। এভাবে সঙ্গের মতো সেজে এখনো বসে আছো কেন? তারিন অগ্নি দৃষ্টিতে রায়ানের দিকে তাকালো। ও সং সেজছে? এটা তো ওর বিয়ের সাজ, আর এই ছেলেটা কিনা ওকে সং করছে। এটা আমার বিয়ের সাজ, আর মোটেই সঙ্গের মতো সাজিনি। আম্মু, ফুপি, কৃতি, হাফসা ওরা সবাই বলেছে আমাকে খুব সুন্দর লাগছে। আমাকে দেখেই নাকি আমার বরের হুঁশ উড়ে যাবে। কথাটা বলেই রায়ানের দিকে তাকাতেই দেখলো রায়ান অগ্নি দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। রায়ান তারিনের হাত ধরে টেনে নিজের বুকের উপরে এসে শক্ত করে তারিনের কোমর চেপে ধরলো। রায়ান তাতে দাঁত চেপে। তা এত সাজ কার জন্য? তোমার ওই সো কল্ড বরের জন্য, যে বিয়ের আসর ছেড়েই পালিয়েছে? পালিয়েছে ভালোই হয়েছে, না হয় আপনার সাথে আমার বিয়েটা হতো কিভাবে? তারিনের কথায় রায়ানের রাগ যেন একটু পড়লো, তবুও গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ফ্রেশ হয়ে এসো 10 মিনিট টাইম, তারপর আমি যেন তোমার শরীরে এই পোশাক আর এই সাজ না দেখি। তারিন একটু ইতস্তত করে, ওয়াশরুম তো বাইরে, এত রাতে বাইরে যাব, সবাই কি বলবে? ওসব আমি জানি না, আমি শুধু জানি তোমার সবকিছু হবে আমার জন্য, এমনকি তোমার সাজটাও। তারিন ফ্রেশ হয়ে একটা 3 পিস পরে রুমে ঢুকলো। রায়ানও রুমে বসে এতক্ষণে চেঞ্জ করে একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিয়েছে। তারিন রুমে ঢুকতে রায়ান এগিয়ে গিয়ে খট করে দরজাটা আটকে দিল। দরজা আটকানোর শব্দ পেয়ে তারিন চমকে উঠে পিছন ফিরতেই দেখলো রায়ান ওর দিকে এগিয়ে আসছে। রায়ান এই মুহূর্তে ঠিক কেমন মুডে আছে বোঝা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে রেগে আছে, কিন্তু চোখগুলো শান্ত। রায়ান তারিনের দিকে এক পা করে এগিয়ে আসছে, আর তারিন এক পা করে পিছিয়ে যাচ্ছে। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। তবে কি রায়ান আজই স্বামীর অধিকার ফলাবে? অজানা এক ভয় তারিনকে গ্রাস করে নিয়েছে। পিছনে যেতে যেতে কখন যে তারিন খাটের কাছে চলে এসেছে খেয়ালই করেনি। হঠাৎ খাটের সাথে হাঁটু লেগে চিৎপটাং হয়ে খাটে পড়লো তারিন। কিন্তু সুযোগ, আর রায়ান বরাবরই সুযোগ সন্ধানী ছেলে। এই সুযোগে সেও তারিনের উপরে উঠে শুয়ে পড়ল। দুজনের মধ্যেই বিন্দুমাত্র ফাঁকাও নেই। দুজনের কানেই দুজনের হৃদস্পন্দনের শব্দ স্পষ্ট। দুজনের হার্টবিটে অসম্ভব গতিতে বেড়ে চলেছে। করছেন কি? আমার উপর থেকে উঠুন। তোমার সাহস কি করে হয়েছিল আমাকে রেখে অন্য ছেলেকে বিয়ে করার? আমি এই বিয়েতে রাজি ছিলাম নাকি? বাবা জোর করলো, তাই তো। বাবা জোর করবে আর তুমি সুরসুর করে বিয়ের পিড়িতে বসে পড়বে? বাহ বাহ, কি যুক্তি! আর যদি বন না পালাতো তাহলে কি হতো ভেবে দেখেছো? তারিন ভাবলেশহীন ভাবে, কি আর হতো? ওই ছেলেটার সাথে আমার বিয়ে হয়ে যেত। মনেই জিহবা কাটলো। রায়ান অগ্নি দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে আছে। এই যে যখন তখন না ভেবে মনে যেটা আসবে সেটা বলে দেওয়ার অভ্যাস আর তারিনের গেল না। রায়ান না চোখে মাথায় তুলে একটা আছাড় মারে। তারপর কাল সকালে খবরের কাগজে বড় বড় অক্ষরে শিরোনাম বের হবে, বাসর ঘরে বর বউকে মাথায় তুলে আছাড় মেরেছে। না না, যে করেই হোক রায়ানের রাগটা কমাতে হবে। তারিন একটু ঢোক গিলে, সেদিন আপনার সাথে কথা বলতে মা শুনে নিয়েছিল, তারপরে আমার বিয়ে ঠিক করেছে। আমি অনেকবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। রাইমা আসার পর রাইমার মোবাইল থেকে অনেক কল করেছি, কিন্তু আপনি রিসিভ করেননি। তার জন্য তুমি অন্য একটা ছেলের সাথে বিয়ের পিড়িতে বসে পড়বে? আর যদি বিয়েটা হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি যে মরে যেতাম তারু। বিয়েটা হতো না। রায়ান ভ্রুকুচকে, এত আত্মবিশ্বাসের সাথে কথাটা বলছো কিভাবে? তারিন আমতামতা করে, ও কিছু না, এখন আমার উপর থেকে সরুন, আমার দম আটকে আসছে। রায়ান বেশ ভালোই বুঝতে পারছে তারিন কথা ঘুরানোর চেষ্টা করছে। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও, না হয় এখন কেন সারা রাতেও তোমার উপর থেকে উঠবো না। বিষ এনে রেখেছিলাম, ভেবেছিলাম বিয়ের আগে আগে খেয়ে নেব। ভাগ্যিস তার আগেই বর পালিয়েছে, না হয় এখন আমি উপরে থাকতাম। বিয়ের কথা শুনে রায়ানের মাথায় থপ করে আগুন জ্বলে উঠল। তারিনের গলাটা চেপে ধরে, কি বললে আবার বলো? তুমি বিষ খেতে? এর বড় কলিজা তোমার? মরার খুব শখ হয়েছে, এসো এখনই মেরে দেই। রায়ান অসম্ভব রেগে গেছে বুঝতে বাকি নেই তারিনের। ওর চোখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে তারিনকে এখনই চোখ দিয়েই পুড়িয়ে দিবে। তারিন একটা ঢোক গিলে, কি করতাম বলুন? আপনাকে ছাড়া যে আমি বাঁচতে পারতাম না। যে শরীরে আপনি স্পর্শ করেছেন সেই শরীরে অন্য কারো স্পর্শ আমি কিভাবে মেনে নিতাম? আপনাকে ছাড়া যে আমি অন্য কাউকে ভাবতেই পারি না। তাই অন্য কাউকে বিয়ে করে অন্য কারো হয়ে যাওয়ার থেকে নিজেকে শেষ করে দেওয়াটাই ভালো মনে করেছিলাম। রায়ান তারিনের ঠোঁটে আঙ্গুল দিয়ে তারিনের মুখটা বন্ধ করে দিল। হুশ, আর কখনো যেন এসব কথা তোমার মুখে শুনি না। তোমাকে ছাড়া যে আমার একদম চলবে না তারু। তোমার কিছু হলে আমিও যে শেষ হয়ে যাব, বাঁচতে পারবো না। বলে তারিনের কপালে আলতোভাবে একটা চুমু এঁকে দিল। এখন কি উঠবেন আমার উপর থেকে? না,
এই যে তুমি আমাকে রেখে অন্য একজনের জন্য আজ সেজেছ, সেই শাস্তিটা তো তোমাকে আগে দিয়ে নেই? শাস্তির কথা শুনে তারিন বড় বড় চোখ করে রায়ানের দিকে তাকালো। এই লোক আবার ওকে কি শাস্তি দিবে? একটু আগেই তো কত সুন্দরভাবে কথা বললো, এখনই আবার শাস্তি দিবে? রায়ান হঠাৎ তারিনের গলে কুটুস করে একটা কামড় বসিয়ে দিল। শুরু হয়ে গেল আপনার কামড়াকামড়ি, ব্যথা পেয়েছি তো আমি। রায়ান তারিনের গলে আরেকটা কামড় দিয়ে, শাস্তি কখনো কারো ভালো লাগার জন্য দেয় নাকি? শাস্তি তো অবশ্যই ব্যথা পাওয়া বা কষ্ট পাওয়ার জন্যই দেয়, তাই না? বলে তারিনের উপর থেকে উঠে বসলো। তারিনও গলায় হাত দিয়ে নাক মুখ কুচকে উঠে বসলো। ওঠো, 2 রাকাত নফল নামাজ পড়বো। তারিন উজু করার জন্য উঠে পা বাড়াতে আমি উজু করার জন্য পানি এনে রেখেছি। নামাজ শেষে চাই নামাজ গুছিয়ে তারিন উঠে দাঁড়াতে রায়ান হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে নিল। সমস্যা কি? ঘুমাবো আমি, ঘুম পেয়েছে খুব। রায়ান তারিনের গলে নাক ঘষতে ঘষতে, হুম, আজ তো ঘুমানো যাবে না। আজ আমি আমার প্রেয়সীকে নিজের করে পেয়েছি। আমার প্রেয়সীর নামটাও নিজের নামে করে নিয়েছি। আজ আমার জন্য কত খুশির রাত জানো তুমি? আজ রাত তো কিছুতেই আমি ঘুমিয়ে নষ্ট করতে পারবো না। আজ সারা রাত আমার প্রেয়সীর সাথে গল্প করব, অল্প স্বল্প আদর করব, ভয় নেই। আজ আদরের ডোজটা একদম বাড়িয়ে দেব না। সকালে বাইরে ওয়াশরুমে গিয়ে তোমার আবার গোসল করতে সমস্যা হবে। যেমন কথা তেমনই কাজ। সত্যি রায়ান তারিনকে আর সারা রাত ঘুমাতে দিল না। তারিন কয়েকবার ঘুমিয়ে পড়েছিল, রায়ান আবার টেনে তুলে দিয়েছে। ভোরের ফজরের নামাজ পড়ে একটু দু চোখের পাতা এক করেছিল। এর মধ্যে কৃতি আর হাফসা এসে দরজা ধাক্কাধাক্কি শুরু করেছে। অনিচ্ছা সত্ত্বেও তারিনের বিছানা ছেড়ে উঠে আসতে হয়েছে। ড্রয়িং রুমে সবার মধ্যে তারিন বসে আছে। তারিনকে ঘিরে রয়েছে সব কাজিন মহল। যে তারিন কিনা সবার বয়ফ্রেন্ড বরদের নিয়ে হাসাহাসি করতো, আজ তার বর কিনা একটা হাদারাম। সবাই তারিনকে নিয়ে হাসাহাসি করছে। তারিন এসব কথায় বেশ বিরক্ত। তার উপর আকাশ ভেঙে ওর ঘুম পাচ্ছে। ওই অসভ্য রায়ানটার জন্য কাল সারা রাত ঘুমাতে পারেনি। বড় মজলিসে হঠাৎই কৃতি বলে উঠল, তারিন, তোর গলায় ওই লাল লাল দাগগুলো কিসের রে? তারিন চমকে উঠে গলায় হাত দিল। এগুলো তো রায়ানের কামড়ের দাগ, একদম ভুলে গিয়েছিল। কাজিন সম্প্রদায়ের সবাই কেমন ভাবে যেন তারিনের দিকে তাকিয়ে আছে। লজ্জায় তারিনের গাল লাল হয়ে গেছে। ইচ্ছে করছে মাটি ফাঁকা করে এখনই মাটির মধ্যে ঢুকে যেতে। তারিন আমতা আমতা করে, ওই কালকে ভারী ভারী গহনা পরেছিলাম না, ওগুলোর জন্য গলাটা লাল হয়ে গেছে। তাই হবে? আমরা আবার কি নাকি ভেবে বসেছিলাম। আমরা তো ভুলেই গিয়েছিলাম ওই হারামজাদাকে দিয়ে এসব কিছুই সম্ভব না। সবার কথার মধ্যে রায়ান এসে তারিনের দিকে একটা শুকনো দৃষ্টি নিক্ষেপ করে রান্না ঘরের দিকে গেল। দেখেই মনে হচ্ছে মেয়েটার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমে চোখ দুটো ছোট হয়ে গেছে। আমার 1 কাপ চা দাও তো, আমার মাথাটা খুব ব্যথা করছে। সে কি কথা, ব্যথা করছে? না না, ঠিক আছে, তুমি 1 কাপ চা দাও। আমাকে বলিসনি কেন? নিজের বউকে বল। বউ হওয়ার পরও যদি মায়ের কাছে এসে এটা সেটার জন্য ঘ্যান ঘ্যান করিস। এত কথা না বলে 1 কাপ চা দাও তো, আর 2-3 ঘন্টা আমাকে কেউ বিরক্ত করবে না। আমি একটু ঘুমাবো। বলে সাজিদের দিকে কিছু একটা ইশারা করে চলে গেল। রায়ান যেতেই সাজিদ এসে তাহমিনার কাছে দাঁড়ালো। কি বুঝবো বাবা? একদম ঠিক বলেছ। তারপর তারিনের দিকে তাকিয়ে, তারির মা, এদিকে এসো। বলে তারিনের হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়ে কাটকাট করে বলে দিল, রায়ানের যতক্ষণ না ঘুম ভাঙবে তুমিও ততক্ষণ রুম থেকে বের হবে না। চা নিয়ে রুমে ঢুকতেই রায়ান দরজাটা আটকে দিল। তারিন রায়ানের হাতে চায়ের খাপ দিয়ে, আপনার নাকি মাথা ব্যথা করছে? করছিল, তোমাকে দেখে এখন ঠিক হয়ে গেছে। রায়ান কাপের চা শেষ করে তারিনকে টান দিয়ে বিছানায় শুয়ে নিজেও ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এ কি করছেন? ছাড়ুন, নিচে যেতে হবে। সবাই কি ভাববে বলুন তো? রায়ান তারিনের গলে মুখ গুজে, কেউ কিছু মনে করবে না। আমার সাথে ঘুমাও এখন। এমনি কাল সারা রাত ঘুমাওনি। মাকে বলে এসেছি 2-3 ঘন্টার আগে কেউ আমাদের বিরক্ত করবে না। তারিনেরও খুব ঘুম পেয়েছিল, তাই ঘুমের দেশে তলিয়ে যেতে আর সময় লাগলো না। এক ঘুমের দুপুর। ঘুম ভেঙে বিছানায় উঠে বসে দেখে রায়ান বিছানায় নেই, হয়তো ওর আগেই উঠে পড়েছে। তারিন ঘুম থেকে উঠলেও বিছানায় বসেই ঝিমুচ্ছিল। এর মধ্যে হন্তদন্ত হয়ে রায়ান রুমে ঢুকলো। ঘুম ভেঙেছে? তাড়াতাড়ি ওঠো। উঠছি। উঠছি না, ওঠো, ফ্রেশ হও। আর বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। কাল আবার আমাদের চট্টগ্রাম যেতে হবে। ভার্সিটি থেকে কল করেছিল আমাকে। রায়ান কালই চট্টগ্রাম চলে যাবে শুনে একরাশ খারাপ লাগা তারিনকে ঘিরে ধরল। বুকের মধ্যে হু হু করছে।
কালি মানুষটা ওর থেকে কত দূরে চলে যাবে। চাইলে এই মানুষটাকে দেখতে পারবে না, একটু ছুঁয়ে দিতে পারবে না। কাল না গেলে হয় না? কাল আমার যেতেই হবে, আমার ওখানে কাজ আছে অনেক। তাছাড়া পড়াশোনার পাশাপাশি ওখানে আমার ছোট্ট একটা ব্যবসা আছে। এমনি তুমি যখন ঢাকায় ছিলে তখন অনেক দিন ঢাকায় এসেছিলাম, এখন আবার বেশি দিন থাকলে সমস্যা হয়ে যাবে। তারিন অবাক হয়ে। আপনি ব্যবসাও করেন? রায়ান তারিনের নাক টেনে। কেন? তুমি কি তোমার বরটাকে একদম অকর্মণ্য ভেবেছিলে? তাহলে শুনে রাখো, তোমার বরের তার বউয়ের ভরণ পোষণের যথেষ্ট ক্ষমতা আছে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। দীর্ঘ জার্নি করে মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছে রায়ানরা। এসেই ক্লান্তিতে সবাই ঘুম। পরের দিন সকালে আগে ভাগে উঠে রায়ানের সব বন্ধুরা রওনা দিল চট্টগ্রামের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ওরা ভালোভাবে তাহমিনার ব্রেন ওয়াশ করে গেছে, যাতে রায়ানের সাথে তারিনকে চট্টগ্রামে যেতে দেওয়া হয়। ওরা তাহমিনাকে বুঝিয়েছে আজকালকার ছেলে মেয়ে, রায়ান তো এমনি বিয়েটা মেনে নিতে পারেনি, এখন আবার চট্টগ্রাম যাবে, বাড়ি ফিরবে অনেকদিন পর। তারপর যদি চট্টগ্রামে সে কোনো মেয়ের পাল্লায় পড়ে, এমনি রায়ান যা হাবাগো বা যে কোনো মেয়েকে ফাঁসিয়ে দিতে পারে, তখন তারিনের কি হবে? এমনি মেয়েটার উপর দিয়ে এই বয়সেই যে ঝড় বয়ে গেল, ব্যাস হয়ে গেল। তাহমিনা এখন জেদ ধরে বসে আছে রায়ানের সাথে তারিনকেও চট্টগ্রাম নিয়ে যেতে হবে। রায়ানও তো এটাই চেয়েছিল। এসব বুদ্ধি তো ওর বন্ধুদেরই ওই দিয়েছিল। দুপুরের দিকে তারিনকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। আজকে যেতে যেতে বেশ রাত হবে। রাতটা গিয়ে হোটেলেই কাটিয়ে দেবে ভেবে রেখেছে রায়ান। পরের দিন অনেক কষ্টে একটা রুম ভাড়া নিয়েছে রায়ান। এমন হঠাৎ করে কি কেউ বাসা ভাড়া দেয়? তাও এটা পেয়েছে। এক ফ্ল্যাটে 3টা রুম। দুই রুম নিয়ে এক দম্পতি থাকে, আর একটা রুম খালি পড়েছিল। ওই দম্পতি রাহাতের পরিচিত থাকায় তাদের সাথে কথা বলে রুমটা ভাড়া পেয়েছে। তারপর বন্ধুদের সাথে নিয়ে ওদের ছোট্ট সংসারটা সাজানোর জন্য একটা ছোট খাট, লেপ তোষক, জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রব আর সংসারের যাবতীয় আসবাবপত্র কিনেছে। নিজের ছোটখাটো ব্যবসা থাকার কারণে আগেই রায়ানের কাছে জমা কিছু টাকা ছিল। তাছাড়া আসার সময় তাহমিনাও কিছু টাকা দিয়ে দিয়েছে। সব মিলিয়ে হয়ে গেছে। রায়ানের বন্ধুরাই সবটা ম্যানেজ করে একদম রুম গুছিয়ে দিয়েছে। তোরা আমার জন্য যা করলি, আমি তোদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করব না? এই কৃতজ্ঞ কিসের? তুই কি আমাদের পর করে দিচ্ছিস রায়হান? পরে তো করে দিচ্ছে, ও তো আর আমাদের বন্ধু এভাবে না। রায়ানের চোখ ছলছল করে উঠল। এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। রায়ান উঠে ওদের 3জনকে জড়িয়ে ধরলো। আজ তোদের জন্যই আমি আমার তারুকে পেয়েছি। তোরা না থাকলে আজ আমি হয়তো শেষ হয়ে যেতাম। রাখতো তোর আজে বাজে কথা। রাত হয়ে গেছে বলে ফিরতে হবে। তুই তো এখন বিয়ে শাদী করে সংসার করবি, আর আমার সিঙ্গেল পোলাপান হলে গিয়ে ঘুমাইবো। বন্ধু, এখন যেতে হবে। কোথায় যাবেন? কেউ না খেয়ে যেতে পারবেন না। আমি রান্না করতেছি ভাবি। তারিন আমতা আমতা করে। না, আপনাদের ভাই বাইরে থেকে আনিয়েছে। আজ না ভাবি, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। অন্য একদিন আপনি নিজের হাতে রান্না করে আমাদের বলবেন, আমরা পেট ভরে আপনার হাতের রান্না এসে খেয়ে যাব। এখন আসি ভাবি। বলে 3জনই চলে গেল। ওরা চলে যেতে রায়ান পিছন ফিরে দেখে তারিন অসহায় মুখ করে তাকিয়ে আছে। রায়ান তারিনের কাছে গিয়ে আলতোভাবে 2 বাহু ধরে। কি হয়েছে আমার তারুর, এভাবে তাকিয়ে আছো কেন? আমি যে রান্না করতে পারি না তেমন। রায়ান মুচকি হেসে। তাতে কি হয়েছে? আমি পারি তো, আমি শিখিয়ে দিব। তারিন অবাক হয়ে। আপনি রান্না করতে পারেন? আমি সব পারি, রান্না করতে, কাপড় কাচতে, ঘর ঝাড়ু দিতে, আর সব থেকে ভালো পারি বউকে আদর করতে। তারিনের দিকে তাকিয়ে চোখ মেরে। রায়ানের কথায় তারিন অপ্রস্তুত হয়ে পড়ল। এই ছেলেটা সবসময় যেন ওত পেতে থাকে ওকে লজ্জায় ফেলার জন্য। তারিন দৃষ্টি নিচু করে। চলুন, খাবেন? খিদে পেয়েছে খুব। আচ্ছা, কিন্তু 1 প্লেট নিয়ে আসবে। আজ আমরা 1 প্লেটে খাবো। তারিন ছোট করে আচ্ছা বলে একটা প্লেটে খাবার বেড়ে আনলো। রায়ান খাবার প্রলেপ নিয়ে তারিনকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে। কয়েক লোকমা খাওয়ার পরই তারিন। আর খাবো না, আমার পেট ভরে গেছে। তা বললে কি করে হবে? মাত্র এইটুকুই তো খেলে। আমার পেট ভরে গেছে, আর খেতে পারবো না তো। এর জন্যই তো শরীর এমন শুটকির মতো। এইটুকু খেলে আমার ভর সইবে কি করে? প্রথম রাতে একটু গায়ের উপর শুয়েছিলাম, তাতেই নাকি তোমার দম বন্ধ হয়ে আসছিল। বেশি বেশি খেয়ে আমার ওজন সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে তো। লজ্জায় তারিন নিয়ে যাচ্ছে, সবসময় শুধু লজ্জা দেয়। অসভ্য একটা। খাওয়া শেষ হোক, তারপর অসভ্য কাকে বলে, কত প্রকার এবং কি কি হাতে কলমে প্রমাণ দেব। বলে তারিনকে ঠেসে ঠুসে খাওয়ানো শুরু করলো।
তারিনের আর কি করার, সেও অসহায় মুখ করে খেয়ে যাচ্ছে। রাত 12টা। খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে কেবল শুয়েছে তারিন। এর মধ্যে কোথা থেকে রায়ান এসে ছট করে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় তারিন হকচকিয়ে গেল। কি করছেন? এইভাবে কোলে তুলে নিলেন কেন? রায়ান তারিনের কথার কোনো উত্তর না দিয়ে বারান্দায় এনে তারিনকে দাঁড় করিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে তারিনের ঘাড়ে বুঝলো। তারিন কেঁপে উঠে 2 হাত দিয়ে নিজের জামার 2 পাশ খামচে ধরেছে। দেখো আজ আকাশে কত সুন্দর একটা চাঁদ উঠেছে, একদম তোমার মতো। তারিন লজ্জা পেয়ে, ইস, একদম না, আমি কখনোই চাঁদের মতো সুন্দর না। রায়ান তারিনকে নিজের দিকে ঘুরিয়ে, তুমি আমার কাছে চাঁদের চেয়েও সুন্দর। তারিনের হঠাৎ খেয়াল হলো রায়ানের বলা সেই কথাটা। রায়ান বলেছিল কোনো এক জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় দুজন পাশাপাশি একে অপরের হাতে হাত রেখে তারিনের মুখে ভালোবাসি কথাটা শুনবে। আজ আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে, রায়ানও পাশে আছে, হাতে হাত ধরে রেখেছে। তবে কি তারিন আজই ওর ভালোবাসার কথাটা বলে দেবে? আর কতদিন অপেক্ষা করাবে এই মানুষটাকেও ও যে সত্যি ভীষণ ভালোবাসে। তবে কেন ভালোবাসার কথাটা বলতে এত সংশয়? এই মানুষটা তোকে কত সহজে বলে দিয়েছিল ভালোবাসার কথা, তাহলে ও কেন এত সংশয় নিয়ে তাকে তার প্রিয় মানুষটার থেকে ভালোবাসি শব্দটা শোনার অধিকার থেকে বঞ্চিত রাখবে? কত কষ্টের পর এই মানুষটাকে ও আজ নিজের করে পেয়েছে। তারিন রায়ানের হাতে হাত রেখে বুকের উপর মাথাটা একটু এলিয়ে দিয়ে বলে উঠল, ভালোবাসি প্রিয়, ভীষণ ভালোবাসি, ভীষণ। তারিনের মুখে ভালোবাসার কথা শুনে রায়ান চমকে উঠল। মিনিট খানিক সময় লাগলো তারিনের কথাটা বুঝতে। কথাটা মস্তিষ্কে পৌঁছতে রায়ান খুশিতে আত্মহারা হয়ে গেল। 2 হাত দিয়ে তারিনের মুখটা উঁচিয়ে ধরলো নিজের মুখের সামনে। কি বললে? আবার বলো। ভালোবাসি, ভালোবাসি প্রিয়। রায়ান শব্দ করে তারিনের কপালে একটা চুমো এঁকে দিয়ে, আমিও ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তারিন রায়ানকে জড়িয়ে ধরে রায়ানের বুকে মুখ লুকানো। পরের দিন সকালে বেলা 10টা। তারিনের এখনো ঘুম ভাঙেনি। কাল রাতে ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। ঘুম ভেঙে চোখ বন্ধ করে বিছানা হাতড়ে দেখে রায়ান নেই। উঠে বসে এদিক ওদিক তাকিয়েও দেখে রায়ান নেই। তাহলে রায়ান গেল কোথায়? রুমের আশেপাশে তাকাতে তাকাতে বিছানার এক পাশে রায়ানের মোবাইলটা চোখে পড়লো। একটা চিরকুট মোবাইলটা দিয়ে চাপা দেওয়া। তারিন মোবাইলটা সরিয়ে চিরকুটটা হাতে নিল। আমি ভার্সিটিতে যাচ্ছি, তুমি ঘুমাচ্ছিলে, এমনি কয়েকদিনের ধকলে তুমি ভালোভাবে ঘুমাতে পারোনি। তাছাড়া তোমার ওই ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে তোমাকে ঘুম থেকে জাগাতেও ইচ্ছে হয়নি আমার। রান্না করে রেখে গেছি, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিও। আমি এসে আবার রান্না করব। তার আগে একদম রুমের বাইরে বের হবে না, কেউ আসলেও দরজা খুলবে না। যতক্ষণ না আমার কণ্ঠ শুনতে পাবে ততক্ষণ। আমার মোবাইলটা রেখে যাচ্ছি, রুমে একা একা বোর হলে ওটা দেখো। সাবধান, আমি না আসা অবধি রুমের বাইরে এক পাও দেবে না, তাহলে তোমার ওই নরম তুলতুলে পা দুটো কেটে রুমে বসিয়ে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। চিরকুটটা পরে আপনা আপনি ব্রো কুচকে এলো তারিনের। রায়ান কি সুন্দর ঠান্ডা মাথায় ওকে হুমকি দিল। আচ্ছা, ও যদি রুমের বাইরে যায় তাহলে রায়ান কি সত্যি সত্যি ওর পা দুটো কেটে দিবে? ভেবে পায়ের দিকে তাকালো তারিন। তারপর আর বেশি কিছু চিন্তা না করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রায়ানের মোবাইলটা হাতে নিল। রায়ানের মোবাইলের লকটা খোলাই ছিল। অনেকক্ষণ ইউটিউব দেখে হঠাৎ কেন যেন ইচ্ছে হলো রায়ানের ফেসবুকটা চেক করতে। রায়ান আদৌ ফেসবুক ইউজ করে কিনা তাও তো জানে না তারিন, কখনো জিজ্ঞেস করা হয়নি। ফেসবুক অ্যাপসটা যখন আছে তখন অবশ্যই ফেসবুকে ঢুকলো। সাদামাটা প্রোফাইলটা, যে কোনো ছবি আপলোড করা নেই। আস্তে আস্তে প্রোফাইল ঘাটতে ঘাটতে চোখে পড়লো একটা মেয়ের আইডি, যে রায়ানের সব পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে রেখেছে। দেখতে দেখতেই ধপ করে মাথায় আগুন ধরে গেল তারিনের। কেন সব পোস্টে ওই মেয়ের লাভ রিয়েক্ট থাকবে? মেয়েটা কে? আর কেন মেয়ে? আর কোনো মেয়ে তো আইডিতে নেই, তাহলে এই শাকচুন্নি কে? তারিনের রাগ যেন তরতর করে বেরিয়ে যাচ্ছে। সারাদিন বিভিন্ন কাজের পর বিকেলের দিকে রায়ান বাসে ফিরেছে পর থেকেই লক্ষ্য করছে তারিন গাল ফুলিয়ে রেখেছে। সব কথার উত্তর শুধু হুমহায়ের মধ্যে সীমাবদ্ধ। রায়ান আর চোখে শুধু তারিনের কর্মকাণ্ড দেখছে। ম্যাডাম কি রাগ করেছে? কিন্তু রাগ করার মতো কি এমন করেছে যে রাগ করবে? সকালে না বলে ভার্সিটিতে গেছে বলে রাগ করেছে নাকি? কিন্তু চিরকুট তো রেখে গেছে, তাহলে এত রাগ কিসের ভেবে পাচ্ছে না রায়ান। খেতে বসেও খেয়ে দিয়ে চুপচাপ উঠে গেছে, কোনো কথা বলছে না। এভাবে আর সহ্য করা যাচ্ছে না।
বিছানায় বসেই ঝট করে তারিনের হাত ধরে কোলে বসিয়ে দিল রায়ান। তারিন রায়ানের বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য মোছরামুছরি শুরু করেছে। রায়ান তারিনের আর একটু শক্ত করে কোমর চেপে ধরে। কি হয়েছে, কথা বলছো না কেন? ছাড়ুন, এভাবে ধরে রেখেছেন কেন? বলবে তো কি হয়েছে, না হলে আমি বুঝবো কি করে? তারিন রায়ানের মোবাইলটা বের করে। এই মেয়েটা কে? আপনার সব পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছে কেন? রায়ান এক পলক মোবাইলের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। তারিন ভ্রু কুঁচকে। হাসার মতো কি বললাম, হাসছেন কেন? আর ইউ জেলাস বউ? বউ শব্দটা শুনে তারিনের শরীরে যেন কারেন্ট লাগলো। অজানা এক ভালো লাগার অনুভূতি বয়ে গেল সেই দ্বারা বিয়ে। কিন্তু না, এখন দুর্বল হলে চলবে না। এই মেয়েটাকে জানতেই হবে। এই মেয়ে কেন রায়ানের সব পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছে জানতেই হবে। কথা ঘোরাবেন না, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। ওয়েট এ মিনিট বলে কাউকে কল লাগালো। কয়েক সেকেন্ড পর। বল দোস্ত, নীলপরি, আইডিটা কার রে? কোনো লজ্জা জিনিস না ভাই, ওটা দিয়ে তো আমি জাস্ট তোর সাথে একটু দুষ্টমি করছিলাম। এত কথা বাদ দিয়ে সরাসরি বল, ওই আইডিটা কার? পলাশের কথাটা শেষ হতেই রায়ান খট করে কলটা কেটে তারিনের দিকে তাকালো। তারিন লজ্জায় মাথা নিচু করে আছে। এটা পলাশের ফেক আইডি, আর তারিন কত কি না ভেবে ফেলেছিল। এখন খুব লজ্জা লাগছে। রায়ান একটু এগিয়ে তারিনের কাছে গিয়ে, আমার বউটা আমাকে নিয়ে এত জেলাস, আগে জানা ছিল না তো। তারিন মাথা তুলে তাকানোর মতো সাহস পাচ্ছে না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না বলে একটা শাড়ি হাতে ধরিয়ে দিল। শাড়িটা হাতে নিয়ে তারিন রায়ানের দিকে অসহায়ের মতো তাকালো। ওভাবে তাকিয়ে আছো কেন, কি হয়েছে? তারিন আমতা আমতা করে, আমি শাড়ি পরতে পারি না তো। শাড়ি কে পরতে বলেছে তোমাকে? তুমি শাড়ির সাথে বাকি যেগুলো আছে ওইগুলো পরে এসো। শাড়ি তো তোমাকে আমি পরাবো। তারিন অবাক দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান ওকে শাড়ি পরাবে মানে কি? ওভাবে হ্যাবলার মতো তাকিয়ে না থেকে তা যা বললাম তাই করো। আপনি আমাকে শাড়ি পরাবেন? হ্যাঁ তো। আমি আপনার হাতে শাড়ি পরবো না, আমার লজ্জা লাগবে। তারিনের সহজ সরল স্বীকারোক্তি, কিন্তু রায়ান তো মানার মানুষ নয়। সে তো তারিনকে শাড়ি পরিয়েই ছাড়বে। শাড়িও এখন আমি পরাবো, আবার একটু পর আমার পরানো শাড়ি আমি খুলবো। এখন তুমি যদি চাও তাহলে এগুলাও তোমাকে আমি পরিয়ে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই, আমার আরো ভালো লাগবে। লজ্জায় তারিনের গাল দুটো লাল হয়ে গেছে। তারিন রায়ানের বুকে একটা কিল মেরে যা অসভ্য বলে ওয়াশরুমে ঢুকে গেল। আর রায়ান তারিনের যাওয়ার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। চুপচাপ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারিন। রায়ান ঘুরে ঘুরে শাড়ি পরাচ্ছে আর ইচ্ছা করে ছুঁয়ে দিচ্ছে। রায়ানের প্রতিটি ছোঁয়ায় শিউরে উঠছে তারিন। নিজেকে ধাতস্থ করে কটমটিয়ে রায়ানের দিকে তাকাচ্ছে, আর রায়ান খটখটিয়ে হেসে উঠছে। কে একটা ছেলে, এই ছেলে কি বুঝতে পারছে না তারিন লজ্জা পাচ্ছে? রায়ান লাল একটা পাঞ্জাবি পরেছে, আর তারিনকেও লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়ি পরানো শেষ একটা বেলি ফুলের মালা দিয়ে তারিনের পিছনে দাঁড়ালো। আলতোভাবে তারিনের চুলে মালাটা গুজে দিয়ে তারিনের উন্মুক্ত পিঠে একটা চুমু খেলো। কেঁপে উঠল তারিন। পিছন থেকে জড়িয়ে ধরে তারিনের ঘাড়ে মুখ গুছল। রায়ান তারিনের ঘাড়ে রাগ কষতে কষতে, বেশিরভাগ প্রেমিক পুরুষই তার প্রেমিকাকে নীল রঙে দেখতে চায়, আমি তোমাকে লালেই দেখতে চাই। তোমার এই লাল টুকটুকে বউ সাজিত আমার হৃদয়ে তীব্র ঝড়ের সৃষ্টি করে তারও। তারপর একটু থেমে তারিনের পাশে দাঁড়িয়ে ওর হাতের ভাঁজে নিজের আঙ্গুলগুলো রেখে হাতটা মুঠোয় পুরে নিয়ে বলল, চলো। কোথায়? ভালোবাসার শহরে। চট্টগ্রামের রাস্তায় হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে চলেছে দুই প্রেমিক প্রেমিকা। রাস্তায় লাল নীল আলো পরিবেশটা যেন আরো রোমান্টিক করে তুলেছে। রাত একটু বেশি হওয়ায় রাস্তায় ততটা কোলাহল নেই, তবে রাস্তা একদম ফাঁকা না। কিছু মানুষ আছে রাস্তায় যারা হেঁটে এদিক ওদিক যাচ্ছে। ফুচকা খাবে? তারিন লাফিয়ে ওঠে। খাবো তো, কই ফুচকা? তারিনকে এভাবে লাফিয়ে উঠতে দেখে রায়ান মুচকি হেসে তারিনের হাতটা আর একটু শক্ত করে ধরে ফুচকার দোকানের সামনে নিয়ে এলো। মামা এক প্লেট ফুচকা দিন তো। তারিন ফুচকার দোকানের একটা চেয়ারে বসতে গেলেও রায়ান তারিনের হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিল। তার এক কথা, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবে। মিনিট দুয়ের মধ্যে ফুচকাওয়ালা ফুচকা দিয়ে গেল। ফুচকা হাতে নিয়েই তারিন আর কোনো দিকে না তাকিয়ে একটা ফুচকা মুখে পুরে নিল। রায়ান বাচ্চাদের মতো ঠোঁট উল্টে, বউ তো দেখছি ফুচকা পেয়ে একা একাই খাওয়া শুরু করে দিয়েছে। তার এই
অভুক্ত জামাইটাকে রেখে। রায়ানের মুখের দিকে তাকিয়ে তারিন ফিক করে হেসে দিয়ে বলে উঠল। আপনিও নিন না, কে বারণ করেছে? সাথে সাথে রায়ান মুখটা হাঁ করে তারিনের দিকে ঝুঁকে পড়ল। তারিনের আর বুঝতে বাকি নেই যে রায়ান তাকে খাইয়ে দিতে ইশারা করছে। তারিন আর সময় নষ্ট না করে রায়ানের মুখে একটা ফুচকা পুরে দিল। এক এক করে 4 প্লেট ফুচকা শেষ করেছে ওরা দুজন। রায়ানের মুখের দিকে তাকানো যাচ্ছে না, ঝালে নাক চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। শেষ প্লেট একটু বেশি ঝাল দিয়েছিল। প্রথম 3 প্লেটে ঝাল কম থাকায় তারিন খেয়ে মজা পাচ্ছিল না, তাই শেষ প্লেট একটু ঝাল দিতে বলেছিল। কিন্তু তারিনের জানা ছিল না যে রায়ান ঝাল খেতে পারে না। জানলে কোনোদিন ঝাল দিতে বলতো না। এখন খুব মায়া হচ্ছে রায়ানের জন্য। ছেলেটা সেই কখন থেকে পানি খেয়েই যাচ্ছে, ঝাল কোনো নামগন্ধ নেই। তারিনের আর সহ্য হচ্ছে না ছেলেটা কেমন ছটফট করছে। রায়ানকে এমন ছটফট করতে দেখে তারিনের বুকের ভিতরটাও অস্থির অস্থির লাগছে। তারিনের হঠাৎ কি হলো? তারিন রায়ানের হাতটা ধরে এক কোণে একটু নিস্তব্ধ জায়গায় নিয়ে এলো। রায়ান ঝালে হিসাতে এখানে নিয়ে এলে কেন? তারিন আচমকাই রায়ানের পায়ের উপর নিজের পা দিয়ে ভর করে দাঁড়িয়ে রায়ানের গলা জড়িয়ে নিজের মুখের কাছে নিয়ে এসে নিজের 2 ঠোঁট রায়ানের 2 ঠোঁটে মিলিয়ে দিল। চমকে উঠল রায়ান। কি থেকে কি হলো বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো রায়ানের। এই প্রথম তারিন নিচ থেকে রায়ানকে চুমু দিয়েছে। যখনই রায়ানের মস্তিষ্ক ব্যাপারটা বুঝতে সক্ষম হলো, একরাশ প্রশান্তিতে ভেসে উঠল রায়ানের চোখে। সারা শরীর বেয়ে ছড়িয়ে যাচ্ছে অজানা শিহরণ। একটু পর রায়ানকে ছেড়ে ওর থেকে 2 পা দূরে গিয়ে দাঁড়ালো তারিন। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। হঠাৎ ওর কি যে হয়ে গেল যে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। এখন লজ্জায় আর রায়ানের দিকে তাকাতে পারছে না। তারিনকে সরে যেতে দেখে ওর দিকে একটু এগিয়ে এলো রায়ান। এই মাত্র এটা কি ছিল তারু? তারিন লজ্জায় এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলছে। এই ছেলেটা এমনি সবসময় লজ্জায় ফেলে, এখন তো আরো একটা কারণ। কেন যে এমন একটা কাজ করতে গেল? এখন আর লজ্জা পেয়ে লাভ কি? যা করার তা তো করেই ফেলেছ। তবে ঝাল কমানোর জন্য এমন একটা মিষ্টি পেতে আমি বারবার ঝাল খেতে রাজি। তারিন কথা ঘুরানোর জন্য। আমি আইসক্রিম খাবো। আর আমি তোমাকে খাবো। কথাটা শুনেই তারিন ছট করে মাথা তুলে রায়ানের দিকে তাকালো। রায়ানের ঠোঁটে ঝুলছে দুষ্টু হাসি। লজ্জায় তারিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। রায়ান তারিনের কানের কাছে গিয়ে ঘোর লাগা কণ্ঠে, একবার বাসায় যেতে দাও, আজ তুমি শেষ তারু। বলে আইসক্রিম শপের দিকে হাঁটা শুরু করলো রায়ান। তারিনও লজ্জা মাখা মুখ নিয়ে রায়ানের পিছু পিছু এলো। আইসক্রিম শপে গিয়ে রায়ান একটা আইসক্রিম নিল। এ কি, একটা নিলেন যে? আপনি খাবেন না আইসক্রিম? রায়ান ভাবলেশহীনভাবে সামনের দিকে তাকিয়ে, আমার এই মুহূর্তে আইসক্রিম খাওয়ার কোনো মুড নেই। এই মুহূর্তে আমার তোমাকে খেতে ইচ্ছে করছে। তারিনের এখন ইচ্ছে করছে লজ্জায় মাটিতে শুইয়ে যেতে। ভাবতে ভাবতে আইসক্রিমে মুখ দিতেই রায়ানও তারিনের হাতে থাকা আইসক্রিমে মুখ দিল। ফলস্বরূপ দুজনেরই আইসক্রিম মুখে না লেগেছে একে অপরের ঠোঁটে। তারিন চমকে উঠে বড় বড় চোখ করে সামনে তাকাতেই দেখলো রায়ান নিজের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে নিজের ঠোঁট স্লাইড করছে আর বলছে, এখানকার আইসক্রিমে এত টেস্ট আগে জানা ছিল না। ঘুরে ফিরে রাত 12টায় বাসে ফিরল রায়ান আর তারিন। ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবি দিয়ে রুমে ঢুকে তারিন ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকবে, এর মধ্যে রায়ান এসে তারিনকে পাজা কোলে তুলে নিল। কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে তারিনের দিকে। এই চোখে তাকাতে পারছে না তারিন, তাকালে নিজেও কেমন ঘুরে চলে যাচ্ছে। এই চোখ আজ অন্য কিছু যাচ্ছে। এই চোখ আজ নিজের প্রিয়তমাকে কাছে যাচ্ছে, খুব কাছে। যতটা কাছে আসলে একে অপরের সাথে একদম মিশে যাওয়া যায় ততটা কাছে। রায়ান ঘোর লাগা কণ্ঠে, শাড়িটা যখন আমি পরিয়েছি তখন খুলবো আমি। বলে বিছানায় তারিনকে শুয়ে দিয়ে ওর উপর আতশোয়া হয়ে শুয়ে পড়ল রায়ান। অজানা এক অনুভূতি গ্রাস করেছে দুজনকেই। তারিনের ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। রায়ান তারিনের ঠোঁট দুটো নিজের ঠোঁটে পালচে নিয়ে শুষে নিতে লাগলো। পরম প্রশান্তিতে তারিন চোখ বন্ধ করে রায়ানের মাথার পিছনে হাত দিয়ে চুলগুলো খামচে ধরলো। একটু পর রায়ান তারিনের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবালো। চারদিকে পিনপতন নীরবতা, শুধু পুরো রুম জুড়ে অস্থির হয়ে ভেসে বেড়াচ্ছে 2 নরনারীর ভারী নিঃশ্বাস। তারা একে অপরের মধ্যে মত্ত হয়ে আছে। তাদের ভালোবাসা আজ সর্বদিক থেকে পূর্ণতা পেয়েছে। এক সুখের সাগরে পাড়ি জমিয়েছে দুজনেই। সকাল 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 হয়েছে অনেক আগেই। পাখিরা নিজ ছেড়ে খাবারের সন্ধানে বেরিয়েছে অনেক আগেই।
চারদিকে কোলাহল বেড়েছে, ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে। ঘুম থেকে জেগে চোখ পিট পিট করে খুলতেই তারিন নিজেকে বলিষ্ঠ কারো বন্ধনে আবিষ্কার করলো। কাল রাতের কথা মনে করতেই ঠোঁটে ফুটে উঠল এক প্রশান্তির হাসি, সাথে সাথে এক ঝাঁক লজ্জাও ঘিরে ধরেছে তাকে। পাশ ফিরে তাকাতেই চোখ পড়ল রায়ানের ঘুমন্ত মুখশ্রী। কি নিষ্পাপ লাগছে এখন তাকে। কে বলবে কাল সারা রাত এই ছেলেটা তারিনকে জ্বালিয়েছে, ভাবতেই হেসে ফেলল তারিন। আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল রায়ানের কপালে। এই যে সাহেব, উঠবেন না? তারিনের ডাকে রায়ান নড়ে চড়ে উঠে আরো শক্ত করে তারিনকে নিজের সাথে জড়িয়ে নিল। উঠবেন না, বেলা তো অনেক হলো। রায়ান ঘুমো ঘুমো কণ্ঠে। উফ তারু, ঘুমাতে দাও না। কে জানে কি ছিল রায়ানের ওই ঘুমো ঘুমো কণ্ঠে। কেঁপে উঠল তারিন। মনের মধ্যে কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। নিজেকে ধাতস্থ করে ঢোক গিলে রায়ানের দিকে তাকালো। পরক্ষণেই ভাবলো, নিজেকে ধাতস্থ করার কি আদৌ তার কোনো প্রয়োজন আছে? মানুষটা তো ওর স্বামী, ওর ভালোবাসা, ওর প্রেমিক পুরুষ। তারিন আলতোভাবে রায়ানের গাল ছুঁয়ে। ভার্সিটিতে যাবেন না আজ? যাবো তো। কখন? বউকে আদর করা শেষ হলেই। বলে তারিনকে টেনে নিজের আরো কাছে নিয়ে এলো। তারিনও মুচকে হেসে রায়ানকে নিজের সাথে জড়িয়ে নিল। কেটে গেল বেশ কিছুদিন। এর মধ্যে পাশের বাসার দম্পতির সাথেও তারিনের বেশ ভাব হয়ে গেছে। রায়ানের থেকে রান্নাবান্না শিখে নিচ্ছে। যদিও রায়ান তারিনকে রান্না শেখাতে রাজি ছিল না, তাও শেষ পর্যন্ত তারিনের জোড়াজুড়িতে রাজি হয়েছে। তারিন এখন মোটামুটি বেশ রান্না করতে পারে। রায়ানেরও চাপ বেড়েছে, ব্যবসাটা একটু বড় করে ধরেছে। আগে তো একা ছিল, তাই ততটা চাপ ছিল না, কিন্তু এখন তারিন আছে, সে কিছুতেই চায় না তারিনকে তার বাবার টাকায় চালাতে। তারিন যেহেতু তার স্ত্রী, সেহেতু তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তারই। আর সেটা যদি সে পালন করতে না পারে, তাহলে সে কিসের স্বামী? সারাদিন ভার্সিটি ব্যবসা সামলিয়ে বাসায় ফিরতে ফিরতেও আজকাল একটু দেরি হয়। তারিনের ভার্সিটির ক্লাসও শুরু হবে কিছুদিনের মধ্যেই। রায়ানের ভার্সিটিতেই ভর্তি করিয়ে দিয়েছে তারিনকে। তারিনকে একটা মোবাইলও কিনে দিয়েছে। পাশের বাসার ভাবির সাথে গল্প করে রান্না বান্না করে সারাদিন ভালোই সময় কেটে যায় তারিনের। সারাদিন পর ক্লান্ত শরীরে মাত্রই ঘরে ফিরেছে রায়ান। এসেই বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছে। তারিন দ্রুত এক গ্লাস পানি এনে রায়ানের সামনে ধরল। রায়ান উঠে বসে ঢক ঢক করে এক নিঃশ্বাসে পানি পান করে গ্লাসটা পাশেই রাখলো। তারিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমান তালে দুই হাত কসলাচ্ছে। কিছু একটা বলার জন্য করছে, কিন্তু বলতে পারছে না। রায়ানও ব্যাপারটা ভালোই বুঝতে পারছে যে তারিন কিছু একটা বলতে চায়। কিছু বলবে তারু? না মানে, আমার সামনেও কিছু বলতে এত ইতস্তত বোধ কেন তারু? আমি কি তোমার কাছের কেউ নই? হ্যাঁ, আসলে বাসায় একটা ফ্রিজ দরকার। পাশের বাসার ফ্রিজে কিছু নিয়ে যেতে আমার কেমন যেন লাগে। কাছে এসো। তারিন গুটি গুটি পায়ে রায়ানের সামনে দাঁড়াতেই রায়ান তারিনের হাতটা ধরে কোলে বসিয়ে দুই হাত দিয়ে তারিনকে জড়িয়ে ধরে তারিনের কাঁধে থুতনি ঠেকিয়ে। এটা বলতে এত দ্বিধা? বাসায় একটা ফ্রিজ প্রয়োজন, আমিও ভেবেছি। এখন তো হাতে টাকা নেই। সামনের মাসে হাতে টাকা আসলেই একটা ফ্রিজ কেনার চেষ্টা করব। তারিন ছোট করে উত্তর দিল, আচ্ছা। তারপর রায়ানের দিকে টাওয়ালটা এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। রায়ান ফ্রেশ হয়ে আসতেই দেখলো তারিন খাবার নিয়ে বসে আছে। ওরা সবসময় এক প্লেটেই খায়, এটা রায়ানের নির্দেশ। এক প্লেট থেকে রায়ান নিজেও খায় আর তারিনকেও খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে তারিনকে জড়িয়ে বিছানায় শুয়ে আছে রায়ান। আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? রায়ান তারিনের চুলে মুখ গুজে। কিসের কষ্ট? এই যে সারাদিন ভার্সিটি, তারপর ব্যবসা, সারাদিনে তো মনে হয় না একটু বসার সুযোগও পান। আর আমি না থাকলে সারাদিন ভার্সিটি বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকতে পারতেন। জীবনে থাকতো না কোনো পিছু টান, কোনো টেনশন থাকতো না। নিজের মতো করে জীবনটা উপভোগ করতে পারতেন, ঠিক আপনার বন্ধুদের মতো। যে বয়সে বন্ধুদের সাথে চিল করার কথা, সেই বয়সে আপনার কাঁধে বউ সংসারের ভার পড়েছে। আমি আপনার উপর একটা বোঝা হয়ে চলে এসেছি। তারিনের কথা শেষ হওয়ার আগে রায়ান ঝট করে তারিনকে ছেড়ে অন্যদিকে মুখ ঘুরে শুয়ে পড়ল। আকস্মিক তারিনকে ছেড়ে দিতে তারিন অবাক হয়ে গেল। কি হয়েছে? ওইদিকে ফিরে শুনলেন যে? রায়ান কোনো কথা বলছে না দেখে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। তারিন রায়ানকে ঝাঁকিয়ে, কি হলো, কথা বলছেন না কেন? আমি ক্লান্ত, ঘুমাতে দাও। রায়ানের কথায় তারিন বেশ অবাক। বিয়ের পর একটা রাতও নেই যে তারিনকে না জড়িয়ে ধরে রায়ান ঘুমিয়েছে। তারিন বারণ করলেও শোনেনি। আজ কি এমন হলো হঠাৎ ওকে না জড়িয়ে ধরে অন্যদিকে মুখ করে ঘুমোচ্ছে?
আপনি কি কোনোভাবে আমার উপর রেগে আছেন? না, ঘুমাতে দাও আমাকে। তারিন এবার লাশ লজ্জা ভুলে জিজ্ঞেস করেই বসলো। জড়িয়ে ধরবেন না আমাকে? রায়ানের কাটকাট জবাব। না। কেন? রায়ান উঠে বসে দাঁতে দাঁত চেপে। তোমাকে জড়িয়ে কেন ধরবো? তুমি তো আমার উপর বোঝা। কখনো কাউকে দেখেছো বোঝাকে জড়িয়ে ধরতে? রায়ানের মুখের দিকে তাকাতেই আটকে উঠল তারিন। লাইট অফ করে শুলেও রুমের ড্রিম লাইটটা জ্বালানো ছিল। ড্রিম লাইটের মৃদু আলো স্পষ্ট বোঝা যাচ্ছে রায়ান প্রচন্ড রেগে আছে। রাগে চোখমুখ কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। তারিনের আর বুঝতে বাকি নেই যে তারিনের ওইসব কথার জন্যই রায়ান রেগে আছে। এখন কি হবে? রায়ানের রাগ কি করে ভাঙাবে? তারিন বেশ কয়েকবার ডেকেছে রায়ানকে, কিন্তু রায়ানের কোনো সারা শব্দ নেই। শেষমেশ ঘুমিয়েছে ভেবে আর ডাকেনি। নিজেও শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আসছে না। বারবার বিছানার এপাশ ওপাশ করছে। এই কয়দিনে তারিনের অভ্যাসটা বড্ড খারাপ হয়ে গিয়েছে। রায়ান জড়িয়ে না ধরলে ঘুমিয়ে আসে না, কিন্তু আজ রায়ান জড়িয়ে ধরছে না। কতক্ষণ এক দৃষ্টিতে রায়ানের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে রায়ানের একটা হাত নিজের উপর দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালের আলো ফুটেছে কেবলই। জানালার ফাঁক দিয়ে মিষ্টি রোদ প্রবেশ করছে রুমে। চারদিকে পাখির কল কাকলিতে মুখরিত। রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তারিনের। চোখ পিটপিট করে পাশে তাকিয়ে দেখে রায়ান নেই। তারিন এখন খুব সকালে ঘুম থেকে ওঠে, কারণ রায়ান খুব সকালে খেয়ে ব্যবসার কাজে বের হয়। বিছানার পাশে নজর যেতেই দেখে একটা চিরকুট। রান্না করে রেখে গেছি, খেয়ে নিও। শুধুমাত্র একটুকুই লেখা, আর কিছু না। চিরকুটটা পড়েই মনটা খারাপ হয়ে গেল তারিনের। মনের মধ্যে মন খারাপের কালো মেঘগুলো উকি দিতে শুরু করেছে। এত রাগ? কে এমন বলেছিল গত রাতে যে মানুষটা এত রাগ করেছে? আজ না বলেই চলে গেল। কি হতো প্রতিদিনের মতো মিষ্টি করে ডেকে তারিনের ঘুম ভাঙালে? কান্না পাচ্ছে খুব। প্রিয় মানুষের সামান্য অবহেলাও হৃদয়ে যে তীব্র দহনের সৃষ্টি করে। সারাদিন তারিন বিভিন্ন কাজের মধ্যে থাকলেও মনটা পড়েছিল রায়ানের কাছে। রায়ানের আসার অপেক্ষার প্রহর গুনছিল তারিনের। মনটা ভীষণ অস্থির অস্থির লাগছিল। আজ সারাদিন একটা বারও কথা হয়নি মানুষটার সাথে। এমনি প্রতিদিন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে খোঁজ খবর নেয় তারিনের। মাঝে মাঝে তারিন রায়ানের এত ফোন করে বিরক্ত হয়, কিন্তু আজ একটা বারও কল করেনি। উল্টো তারিন অনেকবার কল করলেও বারবার কেটে দিয়েছে। অবশেষে কাজ শেষে প্রায় সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে রায়ান। চুলগুলো কেমন উস্কো খুস্কো, দেখতে কেমন ক্লান্ত লাগছে। রুমে ঢুকতেই তারিন এক গ্লাস পানি এগিয়ে দিল। পানি গ্লাস পান করেই ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। তারিনের দিকে একবারও তাকালো না। এদিকে মেয়েটা যে সারাদিন চাতক পাখির মতো এই মানুষটার জন্য অপেক্ষা করেছিল। নীরবে নিঃশব্দে তারিনের চোখ থেকে গড়িয়ে পড়লো এক ফোঁটা পানি। হঠাৎ কর্কশ কণ্ঠে ধ্বনিত হলো, আমার সামনে কেউ যেন চোখের পানি না ফেলে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তারিনের হঠাৎ কি হলো, ঝাঁপিয়ে পড়লো রায়ানের বুকে, শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। এখনো রেগে আছেন আমার উপর? আমি যে সহ্য করতে পারছি না, কলিজা জ্বলে যাচ্ছে আমার। আপনার প্রতিটা মৌনতা আমার হৃদয়ে যে তীব্র দহনের সৃষ্টি করছে। এমন কেন করছেন? কি করেছি আমি? কেন আমাকে এত কঠিন শাস্তি দিচ্ছেন? রায়ান তারিনকে নিজের থেকে ছাড়িয়ে বিছানার উপর উঠে বসলো, তারপর বলল, কাল তোমার কথাগুলো আমার হৃদয়ে তীব্র দহনের সৃষ্টি করেছিল। তুমি কিভাবে বলেছিলে তুমি আমার উপর বোঝা, তোমার জন্য আমি কষ্টে আছি। আমার তো মনে হয় আমার জন্য তুমি কষ্টে আছো। তোমাকে আমি সেভাবে সুখ দিতে পারিনি। আমার সাথে তোমাকে এই ছোট্ট একটা রুমে বন্দিনী জীবন কাটাতে হচ্ছে। যে মেয়ে জীবনেও রান্না করেনি, সে এখন হাত পুড়িয়ে আমার জন্য রান্না করছে। কি ভেবেছ আমি জানি না? তুমি যে রান্না করতে গিয়ে প্রায় প্রতিদিনই হাত পোড়াও তা আমার জানা। তুমি ঘুমানোর পর প্রতিদিনই তোমার হাত আমি চেক করি। তখন নিজেকে নিজের কাছে ভীষণ ছোট মনে হয় আমি ব্যর্থ স্বামী। বাসায় আসলেই রুমের দিকে তাকিয়ে মনে হয় আমি ব্যর্থ। আমি তোমাকে কিছু দিতে পারিনি, তোমাকে আমি সুখী করতে পারিনি। গ্রামে তোমার একটা রুমে যা যা ছিল তার অর্ধেকও এই রুমে নেই। সারাদিন কষ্ট করি তোমার মুখে একটু হাসি দেখার জন্য। সারাদিন পর যখন তোমার ওই হাসি মুখটা দেখি, তখন আমার সব দুঃখ, কষ্ট, ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় দিন শেষে আমার প্রিয় মানুষটা তো আমার আছে, তাকে নিজের করে পেয়েছি। তো আমার জীবনে তুমি আমার সব থেকে বড় প্রাপ্তি। তারও সেই মানুষটা আমার বোঝা কি করে হয়? আর বন্ধুদের সাথে আড্ডা, জীবনকে উপভোগ করা, সবকিছুর থেকে তুমি আমার কাছে বড়। হ্যাঁ, জীবনকে আমি উপভোগ করতে চাই, তবে সেটা শুধু তোমার সাথে।
তোমার পাশে হাতে হাত রেখে। তারিন কথাগুলো শুনছে আর ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই যাচ্ছে। মানুষটাকে এত ভালোবাসে, এত ভাগ্য করে জন্ম হয়েছে ওর যে এমন একটা মানুষকে পেয়েছেও। রায়ান উঠে এসে তারিনের মুখটা 2 হাত দিয়ে উঁচু করে ধরে। কাঁদছো কেন? এখন তো আমি তোমার উপর রেগে নেই। সারাদিন তোমার সাথে কথা বলিনি, তাতে শুধু কি তোমার একার কষ্ট হয়েছে? আমারও হয়েছে, তাই তো আর পারলাম না রাগ করে থাকতে। তারিন নাক টেনে টেনে। সরি, মাফ করে দাও আমাকে। আমি আর কখনো এভাবে বলবো না। আমি আসলে বুঝতে পারিনি। কি বললে আবার বলো। তারিন অবাক হয়ে রায়ানের দিকে তাকালো। হ্যাঁ বলেছি, এখন থেকে তুমি করেই বলবো, সেটা তুমি মানো আর না মানো। রায়ান তারিনকে পিছন থেকে ঝাপটে ধরে। মানবো, আলবাত মানবো। তোমার মুখে আপনি শুনতে শুনতে কানটা একদম পচে গেছে, তবুও বলিনি। তুমি করে বলতে অপেক্ষায় ছিলাম, কবে নিজে থেকে তুমি আমাকে তুমি করে বলবে। নিজের চেয়ে কিছু পাওয়ার থেকে হঠাৎ করে কিছু পাওয়ার আনন্দ বেশি। হয়েছে, এখন খেতে এসো। খাবো তো আজ তোমাকে। বউ আজ এত খুশি করে দিল, বউকে তো আজ রাতে একটু এক্সট্রা আদর দিতেই হবে, কি বলো? তারিন রায়ানের বুকে একটা কিল দিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিমায় বলে উঠল। যা দুষ্টু। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা ঝটকা খেল রায়ান। ওর সামনে তারিন ভেজা চুলে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ভেজা চুলে শাড়িতে তারিনকে যেন আরো আবেদনময়ী লাগছে। ঘুম ভেঙেই যেন নেশা ধরে যাচ্ছে রায়ানের। সর্বাঙ্গে অদ্ভুত শিহরণ। রায়ান জিহবা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে। সকাল সকাল আমাকে পাগল করার ধান্দা করছো তারু? উঠে গেছো তুমি? উঠে ফ্রেশ হয়ে এসো, যাও। রায়ান একটানে তারিনকে কোলে বসিয়ে। এখন আর বোধহয় ফ্রেশ হওয়া হবে না। বউয়ের এই আগুন ঝড়ের রূপে যে আবার নেশা ধরে গিয়েছে। একদম না, এখন করে দুষ্টুমি চলবে না। কাল রাতে এত দুষ্টুমি করেও হয়নি তোমার। মাত্রই গোসল করেছি আমি। তাতে কি হয়েছে? আর একবার না হয় করলে নিজের এই কিউট সুইট স্বামীটার জন্য আর একবার গোসল করতে পারবে না বলো? বলেই তারিনকে বিছানায় শুয়ে নিজেও তারিনের উপর শুয়ে পড়ল। বলে তারিনের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। তারিনের আজ প্রথম ক্লাস। রায়ান নিজেই আজ ওকে ভার্সিটিতে নিয়ে এসেছে। এসে ক্লাসে বসিয়ে দিয়ে কোথাও একটা চলে গেছে। আর যাওয়ার আগে কাট কাট গলায় বলে গেছে একদম ক্লাস থেকে বের হবে না। ক্লাস শেষ হলে আমি এসে নিয়ে যাব। কোনো ছেলের সাথে কথা বলবে না। কেউ কিছু বললে সাথে সাথে আমাকে কল করবে। আর এই কথাগুলোর একটা কথারও যদি নড়চড় হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ক্লাসে নিশ্চুপ হয়ে বসেছিল তারিন। ওর পাশে একটা মেয়ে বসেছিল। মেয়েটা অনেকক্ষণ ধরে হুসকুস করছে, হয়তো কিছু বলতে চায় ওকে, কিন্তু বলতে পারছে না। তাই মনতা ভেঙে তারিন এবার জিজ্ঞেস করেই বসলো, কিছু বলবে? মেয়েটা মেয়েকে হাসি দিয়ে। তোমার নাম কি? নাম জানার জন্য এত জড়তা? না মানে আসলে আমার নাম তারিন। তোমার? আমার নাম বিপাশা। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। তারিন আর বিপাশা ক্লাসে বসে গল্প করছিল। হঠাৎ ওদের গল্পের মধ্যে বাধা হয়ে দাঁড়ালো বাইরের চেঁচামেচি। বাইরে থেকে বেশ চেঁচামেচির আওয়াজ আসছে। ক্লাসে সবাই বলা বলি করছে বাইরে নাকি মাস্টার্সের 2 দলের সাথে মারামারি চলছে। মারামারির কথা শুনে বিপাশা মেয়েটা যেন বেশ খুশি হলো। হুট করেই তারিনের হাতটা ধরে উঠে দাঁড়ালো। চলো মারামারি দেখে আসি। রায়ানও যদিও ওকে বাইরে যেতে বারণ করেছে, কিন্তু এই মারামারি দেখার লোভটা আর সামলাতে পারেনি তারিন। গ্রামে এমন মারামারি দেখেনিও, তবে শুনেছে শহরের কলেজে নাকি প্রায়ই এমন মারামারি হয়। এক প্রকার কৌতূহল বসতি বিপাশার হাত ধরে গেল মারামারি দেখতে। ভার্সিটির বারান্দায় বেশ ভিড় জমেছে। সবাই উৎসুক হয়ে এসেছে মারামারি দেখতে, বিশেষ করে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা। ভিড় টেনে সামনে গিয়েই থমকে গেল তারিন। মারামারির মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে সাজিদ, পলাশ আর রাহাতকে। আরো অনেকেই আছে, কিন্তু তাদের কাউকেই চেনে না তারিন। এদের দেখে তো বেশ ভালো ছেলেই মনে হয়েছিল, কিন্তু এরাও এই গুন্ডা টাইপের ভাবতেই পারছে না তারিন। বিপাশা তারিনকে একটা খোঁচা দিয়ে, দেখো মাঠের মাঝ বরাবর ওই যে ছেলেটাকে দেখছো না, ওই ছেলেটাই এই সাজিদ ভাইয়াদের দলটাকে লিড করে। তারিন ব্রুকুচকে, তুমি কিভাবে জানলে? আমার আপু পড়াশোনা করে ওনাদের সাথে। আপু বলেছে ওই লোকটা নাকি 1 নম্বরের ব্রিটিশ। ভার্সিটির সবাই ওনাকে ব্রিটিশদের বংশধর বলে। তারিন উৎসুক হয়ে, কেন? সবসময় উনি নাকি মারামারি লাগিয়ে দিয়ে তারপর চুপচাপ দাঁড়িয়ে থাকে, কখনো নিজে মারামারি করে না, নিজে কখনো ঝামেলায় জড়ায় না। ওনার ইশারায় সাজিদ ভাইয়েরা ঝামেলা করে। তারিন উৎসুক হয়ে ছেলেটার দিকে তাকাতেই আটকে উঠল। ছেলেটা আর কেউ না, স্বয়ং রায়ান নিজে। কালো একটা শার্ট, হাতা ফোল্ড করা,
মাঠের চারদিকে পোলাপাইন মারামারি করছে, উনি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে আর মাঝে মাঝে ভ্রু কুচকে এদিক ওদিক তাকাচ্ছে। তারিনের শরীর থরথর করে কাঁপছে আর মন বলছে, একই অঙ্গে আর কত রূপ দেখাইবা তুমি? প্রথমে ভেবেছিল হাদারাম, তারপর শয়তান, তারপর লাগামহীন ঠোঁটকাটা, আর এখন গুন্ডা। কি ভয়ঙ্কর ব্যাপার! তারিন যেন রায়ানের এই রূপ কেমন হজম করতে পারেনি। একসাথে এতদিন থাকছে, কখনো তো রায়ানকে গুন্ডা টাইপের মনে হয়নি। এই ছেলে কখনো কারোর সাথে মারামারি করতে পারে। সবটা ভেবে যতটা না অবাক হচ্ছে, তার বেশি রাগ লাগছে। এই ছেলে ওর থেকে আর কত কি লুকিয়েছে কে জানে। কেন এত লুকোচুরি? আর কাউকে না জানালেও অন্তত ওকে ওর সব সত্যিটা বলতে পারতো। রাগে গা রিড়ি করছে। এই ভার্সিটির মধ্যে সবচেয়ে ধুরন্ধর ব্রিটিশ ছেলে ওটা। ভার্সিটির সবাই ভয় পায় ওনাকে। উনি অন্যদের মতো ঠান্ডা রেগে ঝামেলা করেন না, ঠান্ডা মাথায় বুদ্ধি করে সবাইকে নাস্তানাবুদ করে। তারিন বিপাশার সব কথা শুনছে আর রাগে ফুঁসছে। আজকে রায়ানকে এর আগেই হয়তো ভস্ম করে দিবে। রায়ান মাঠের মাঝখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ রাহাত পাশে এসে দাঁড়ালো। রায়ান ভ্রু কুঁচকে, কি হয়েছে? ওইদিকে তাকা। কোন দিকে? ওইদিকে ভাবি। রায়ান ঘাড় কাত করে তাকাতেই আতকে উঠল। তারিন ওর দিকে তাকিয়ে রাগে ফুসফুস করছে, চোখ মুখে উপচে পড়া রাগ। কথায় আছে না, স্বামী যত বড় বাঘই হোক না কেন, স্ত্রীর কাছে এলে বিড়াল। রায়ানের অবস্থাটাও এখন তেমনই। এতক্ষণ বাঘের মতো মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারির নেতৃত্ব দিলেও এখন নিজেকে বিড়াল মনে হচ্ছে। ভয় লাগছে তারিনকে। তারু এখানে কখন এলো, আগে বলিসনি কেন? বলবো কিভাবে? আমি তো দেখলাম কেবল। জায়গা খালি কর, পালাতে হবে এখনই। ফালিয়ে লাভ নেই, যা দেখার ভাবি দেখে নিয়েছে। দেখ তোর দিকে কেমন চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। তারিনের দিকে তাকিয়ে রায়ান শুকনো একটা ঢোক গিলল। তারিনের দিকে তাকাতেই দুজনেই চোখাচোখি হলো। তারিনের চোখে যেন আগুন জ্বলে উঠল। বারবার মনে হচ্ছে রায়ান ওকে ঠকাচ্ছে, হয়তো আরো কোনো সত্যি গোপন করছে ওর কাছ থেকে। যদি তাই না হতো তাহলে সবার সামনে এত ভেজা বিড়াল হয়ে ঘুরে বেড়াই কেন? তারিন যত ভাবছে মাথার মধ্যে তত খারাপ চিন্তা আসছে। সব ভাবনা পাশে সরিয়ে এবার মাঠের মধ্যে যেতে উদ্যত হলো তারিন। তারিনকে আসতে দেখেই গলা শুকিয়ে এলো রায়ানের। এই মারামারির মধ্যে এখানে এসে যদি তারিন কোনো আঘাত প্রাপ্ত হয় তখন কি হবে? রায়ান বারবার তারিনকে না আসার কথা বললেও তারিন যেন কোনো কথা শুনছেই না। তার মনের মধ্যে এই মুহূর্তে একটা ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, রায়ান আমাকে কোনোভাবে ঠকাচ্ছে না তো? অবশেষে রায়ান আর কোনো উপায় না পেয়ে হুঙ্কার দিয়ে উঠল, মারামারি থামিয়ে মাঠ খালি কর এখনই। রায়ানের হুঙ্কারে এমনি সবাই মারামারি থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইল। কারণ রায়ান কখনো হুঙ্কার দিয়ে কথা বলে না, সব সময় নরম ভদ্রভাবেই সবার সাথে কথা বলে। আর যে কাজগুলোতে হুঙ্কার ধুমকি মারামারির প্রয়োজন হয় সেগুলো সব সাজিদ, রাহাত আর পলাশ ওরাই করে। মাঠের মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রায়ান, সাজিদ, রাহাত, পলাশ, আর ওদের সামনে রক্তিম বর্ণ ধারণ করা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে তারিন। রাগে যেন ভিতরটা ফেটে পড়ছে। ভার্সিটির সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভার্সিটির ক্রাশ যে ছেলেগুলো, সেই ছেলেগুলোই আজ একটা মেয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবার মনে একটাই প্রশ্ন, মেয়েটা কে? ভার্সিটির প্রফেসররা উৎসুক হয়ে তাকিয়ে আছে, কারণ তারাও এতদিন অনেক চেষ্টা করেও ওই ছেলেগুলোকে থামাতে পারেনি। যদিও এরা কখনোই কোনো খারাপ কাজ করে না, খারাপ কাজের সঙ্গও দেয় না, তবে কেউ খারাপ কাজ করলেও তাদের আস্ত রাখে না। এরা কাউকেই ছাড় দেয় না, তা সে যত বড় মানুষই হোক না কেন। আর সেই চাপটা এসে পড়ে প্রিন্সিপালের উপর। সেও অনেকবার এই ছেলেগুলোকে বলেও কাজ হয়নি, তারা তাদের পথে অটল। মানবতার খাতিরে এদের ভার্সিটি থেকেও বের করে দিতে পারে না, কারণ ওরা তো কোনো অন্যায় করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্বয়ং প্রিন্সিপাল নিজেই উৎসুক হয়ে তারিনের দিকে তাকিয়ে আছে। সাজিদ রায়ানকে কনুই দিয়ে একটা খোঁচা মেরে, যা শালা, তোর জন্য ফেসে গেলাম। কে বলেছিল তোকে ভাবিকে এই ভার্সিটিতে ভর্তি করাতে? ভর্তি যখন করেছিস তখন আগে থেকে সব বলে রাখছিস না কেন? চুপ থাকবি তোরা? এমনি বউ আমার ভীষণ খেপে গেছে, দেখ কেমন রণচণ্ডী রূপ ধারণ করেছে। তুই তো মরবি, সাথে আমাদেরও মারবি। বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না, তাইলে কিসের বন্ধু তোরা? তারিন এতক্ষণের মনতা ভেঙে ঠকাচ্ছে আমাকে। কথাটা শুনেই ঝট করে তারিনের দিকে তাকালো রায়ান। ঠকানোর কথাটা কর্ণগোচর হতেই যেন আকাশ ভেঙে পড়লো রায়ানের মাথার উপর। কি বলছো এসব তারু? তোমাকে আমি ঠকাবো কেন? আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? আর কি কি লুকিয়েছেন আমার থেকে?
প্রথমে ভেবেছিলাম আপনি হাদারাম, পরে ভাবলাম আপনি শয়তান, পরে ভাবলাম আপনি লাগামহীন ঠোঁটকাটা, এখন দেখছি আপনি গুন্ডা। আর কি কি লুকিয়েছেন আমার থেকে? বাইরে থেকে দেখতে আপনি যেমন, আপনি ভেতরটা তেমন নয়। আমি সেটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম। সবার সামনে ভেজা বিড়াল হয়ে ঘুরে বেড়ান। কেন এত লুকোচুরি? আমি আপনাকে কখনো জিজ্ঞেস করিনি আপনি কি, কেমন কি করেন, এমনকি আপনার ব্যবসাটা কিসের তাও আজ পর্যন্ত জানতে চাইনি। কারণ আপনার প্রতি আমার অন্ধবিশ্বাস ছিল যে এই মানুষটার যাই হোক কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে থাকতে পারে না। কিন্তু দিন দিন আমি আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। নিত্য নতুন আপনার ভিন্ন ভিন্ন রূপে আমি যেন আপনাকে চিনতে পারছি না। আর কি কি লুকিয়েছেন আপনি আমার থেকে জানা নেই আমার, কিন্তু এইটুকু আমি বেশ ভালোই বুঝতে পারছি আপনি আমাকে ঠকাচ্ছেন। দিনের পর দিন নিজের সত্তাকে আমার কাছ থেকে লুকিয়ে আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? তাহলে ভালোবাসার মধ্যে কেন এত লুকোচুরি? ভালোবাসার মানুষের কাছ থেকে কি নিজের সত্তাকে লুকিয়ে রাখা যায়? রায়ান থম মেরে দাঁড়িয়ে আছে, ভেতরটা ওর জ্বলে পড়ে যাচ্ছে। ও কখনো এভাবে ভেবেই দেখেনি যে তারিন বিষয়টা এভাবে নিবে। ও তো কোনো অন্যায় করছে না, আর গুন্ডা, তারিন ওকে গুন্ডা ভাবছে? ও তো কখনো মারামারিও করেনি, মাঝে মাঝে একটু প্রয়োজন পড়ে এই যা। আর ওরা তো অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। এই বয়সে এমন গ্যাং তো অলিগলিতে দেখা যায়। এই ছোট একটা কারণে তারিন ওকে গুন্ডা বানিয়ে দিল। আর সবচেয়ে বড় কথা, তারিন ওকে অবিশ্বাস করেছে। হ্যাঁ, ও মানছে ও তারিনকে স্বপ্না জানিয়ে ভুল করেছে, কিন্তু এটা তো একটা সামান্য ব্যাপার। আজকাল এমন গ্যাং তো শহরের সব জায়গায়ই থাকে। কোনো গ্যাং ভালোর জন্য কাজ করে, কোনো গ্যাং খারাপের জন্য। ওরাও তেমনই একটা গ্যাং, তাও ভালোর জন্যই কাজ করে, কোনো মাফিয়াগিরি তো আর করছে না। তাই ও বিষয়টাকে এতটাও ইম্পর্টেন্ট মনে করেনি যে তারিনকে খোলাখুলি বলবে। থাকবো না আমি আর এখানে, আজই ঢাকায় চলে যাব। আমার থেকে এত লুকোচুরি তো থাকুন লুকোচুরি নিয়ে, আসবো না আমি আর আপনার কাছে বলে হাঁটা শুরু করলো। রায়ান এখনো থম মেরে দাঁড়িয়ে আছে। ওর কানে যেন কোনো কথাই যাচ্ছে না। ওর মাথায় শুধু একটা কথাই ঘুরছে, তারিন ওকে ভুল বুঝেছে, ওকে অবিশ্বাস করেছে। ওর সব থেকে প্রিয় মানুষটা আজ ওকে ভুল বুঝেছে। ওর কোনো খেয়ালই নেই যে এদিকে তারিন চলে যাচ্ছে। রায়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাহাত ওকে একটা ধাক্কা দিল। ভাবি তো চলে যাচ্ছে, আটকা গিয়ে না হয় ভাবি চলে যাবে। কি, কোথায় যাচ্ছে? বললো তো ঢাকায় চলে যাবে। রায়ানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ডানে বায়ে আর না তাকিয়ে তারিনের পিছু পিছু ছুটল। রাস্তায় বেরিয়ে দেখে তারিন অটোতে উঠে গেছে। রায়ানও পিছু পিছু অন্য অটোতে উঠে গেল। মামা, ওই সামনের অটোটার কাছে যান। অটো ড্রাইভারও রায়ানের কথা মতো তারিনের অটোটার কাছে গেল। হঠাৎ চলন্ত অটোতে বসে কারো মুখে নিজের নাম শুনে পাশ ফিরে তাকাতেই তারিন দেখতে পেল রায়ান ওর পাশে অন্য অটোতে। তারিন কটমটিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকালো। দেখো তারু, অনেক হয়েছে, অটো থেকে নামো। আমাকে সবটা এক্সপ্লেইন করার সুযোগ তো দাও। তারিন অটো ড্রাইভারের উদ্দেশ্যে। আঙ্কেল তাড়াতাড়ি চালান, আশেপাশে পাগল ছাগলের দিকে তাকানোর প্রয়োজন নেই। তারু, এখন কিন্তু বেশি হচ্ছে। তুমি অটো থেকে নামবে নাকি? না, নামবো না। একটা গুন্ডার সাথে আমার কোনো কথা নেই। কি বললে তুমি? আমি গুন্ডা? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি গুন্ডামি কাকে বলে। রায়ান তারিনের অটো ড্রাইভারের উদ্দেশ্যে। মামা, অটো থামান, না হয় কিন্তু মেরে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করতে আমার সময় লাগবে না। রায়ানের কথাটা শুনেই অটো চালক অটোটা থামিয়ে দিল। লোকটা বেশ ভয় পেয়ে গেছে। এ কি আঙ্কেল, অটো থামালেন কেন? আর যামু না, আপনি নাইমে যান। তারিন বেশ ভালোই বুঝতে পারছে অটো চালকের সাথে কথা বলে আর কোনো লাভ হবে না। ইনি আর যাবে না, সব দোষ রায়ানের। রাগে কটমট করতে করতে নেমে দাঁড়ালো তারিন। এখন যতটুকু পথ আছে হেঁটেই যেতে পারবে। অটো চালকের ভাড়া মিটিয়ে হাঁটা শুরু করলো তারিন। রায়ানও নিজের অটো থামিয়ে তারিনের পিছু পিছু হাঁটা ধরলো। আমার কথাটা তো শোনো তারু। কি শুনবো? আপনার আর কোনো কথা শোনার ইচ্ছে নেই আমার। তারু দাঁড়াও। হাঁটতে হাঁটতে তারিন আর রায়ানের সারা শব্দ না পেয়ে পিছু ফিরে তাকালো। কিছু লোক রায়ানকে ঘিরে রয়েছে। একটা লোক তো রায়ানের কলার ধরে টানাটানি করছে। তারিন মুভিতে দেখেছে কোনো ছেলেকে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত বা তাদের পিছনে দৌড়াতে দেখলে লোকজন গণধোলাই দেয়। রায়ানকেও সবাই মিলে ধোলাই দিবে না তো? ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল তারিনের। তড়িৎ বেগে দৌড়ে রায়ানের কাছে গিয়ে লোকজনের কাছ থেকে ওর কলার ছাড়িয়ে নিল। কি সমস্যা? ওনাকে এভাবে ধরে রেখেছেন কেন? যে লোকটা রায়ানের কলার ধরে রেখেছিল সে উঠে বলল, স্বামী হন উনি আমার। আমার স্বামীর গায়ে একটা ফুলের টোকা দিলেও মেরে এখানে পুঁতে দিব। রায়ানের ভীষণ হাসি পাচ্ছে এই মুহূর্তে। একটু আগেই রেগে মেয়েটা চলে যাচ্ছিল, যেই দেখলো রায়ান বিপদে পড়েছে রায়ানকে বাঁচাতে দৌড়ে এলো। সত্যি মেয়েদের মন বোঝা বড় দায়।
রায়ানকে ঘিরে ধরা লোকগুলো নিজেদের মধ্যে যার জন্য করি চুরি সেই বলে চোর বলাবলি করতে করতে চলে গেল। সবাই চলে যেতে তারিনও হন হন করে আবার আগের মতো হাঁটা শুরু করলো। রুমে ঢুকেই লাগেজ বের করে জামা কাপড় গুছানো শুরু করলো তারিন। রায়ান বারবার তারিনের হাত টেনে ধরছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। সে তার মতো জামা কাপড় গুছিয়ে যাচ্ছে। শেষমেশ আর উপায় না পেয়ে লাগেজের উপরে বসে পড়লো রায়ান। এটা কি করলেন? আমারও তো একই প্রশ্ন, এসব কি করছো তুমি? ব্যাগ গোছাচ্ছি, ঢাকায় যাব। থাকবো না আর আমি এখানে। কোথায় যাবে তুমি? ঢাকায়? বাহ, সাহস তো কম না। এই রুমের বাইরে এক পা বাড়িয়ে দেখো না, একদম পা কেটে রুমে বসিয়ে রাখবো। কান্না শুরু করে দিল। এতক্ষণে মনের কোণে জমা রাখ অভিমানগুলো এই মুহূর্তে কান্না হয়ে বেরিয়ে আসছে। আপনি খুব খারাপ লোক, খুব খারাপ। এখন কাছে আছি বলে আমার মর্মটা বোঝেন না। সব বিষয়ে শুধু লুকোচুরি। যখন আমি থাকবো না তখন বুঝবেন। রায়ান ধপ করে উঠে দাঁড়িয়ে একটানে তারিনের কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে এলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, থাকবো না মানে কি? অনেক সহ্য করেছি, মানছি। তোমার কাছ থেকে নিজেকে লুকিয়ে ভুল করেছি, তাই বলে আমাকে রেখে চলে যাবে তুমি? একটা কথা কান খুলে শুনে রাখো, এই জীবনে তোমার আর আমাকে ছেড়ে যাওয়া হবে না। যত যাই হোক না কেন, কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনা করলেও একদম মেরে দেব, তারপর নিজে মরবো। এইটুকু বলে একটু থামলো। তারিনের চোখে পানি টলমল করছে। রায়ানের রাগটা যেন নিমেষেই গলে গেল। আলতোভাবে তারিনকে নিজের সাথে জড়িয়ে নিল। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না তারু, মানছি। আমি লোকের সামনে যেমন দেখাই আমি তেমনটা নই, কারণ আমি শো অফ পছন্দ করি না। তাই বলে আমি গুন্ডা নই। আমি সবার সামনে একটু সাদাসিধে থাকি, কারণ আমার ওই আজকালকার যুগের মানুষের মতো টাইট প্যান্ট, টাইট শার্ট স্টাইল করে মেয়েদের পাগল করার কোনো ইচ্ছে নেই। আমি ভার্সিটিতে যাই পড়াশোনা করতে, আর যতটুকু মারামারি করি সেটাও অন্যায়ের বিরুদ্ধে। আমার ক্ষমতা আছে বলেই যে সবাইকে ক্ষমতা দেখিয়ে বেড়াবো সেটা আমি পছন্দ করি না। আজ ভার্সিটিতে কিছু ছেলেরা মেয়েদের বাজেভাবে উত্ত্যক্ত করেছিল। ওদের বারণ করতে গিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি লেগে যায়। আর বলেছিলে না আমি কিসের ব্যবসা করি? আমি ঢাকার বিভিন্ন গার্মেন্টস থেকে জামা কাপড় এনে এখানে সাপ্লাই করি। আমি কোনো অবৈধ কাজ করি না, আমি সারাদিন কষ্ট করে রোজগার করি। তুমি যখন বললে আমাকে অবিশ্বাস করেছো, বিশ্বাস করো তখন ভীষণ কষ্ট হচ্ছিল, আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল, এটা ভেবে যে আমার তারু আমাকে অবিশ্বাস করেছে। তারিন ওর হাত দিয়ে রায়ানের মুখটা চেপে ধরে। এই কথা কখনো বলবেন না, ফের যেন এই কথা তোমার মুখে না শুনি। রায়ান মুখ থেকে তারিনের হাতটা সরিয়ে, তুমি তো এটাই চাইছিলে। তুমি চলে গেলে আমি যে সত্যিই মরে যাব। যাব না আমি। সত্যি? হুম। রাগ পড়েছে? সরি, আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। সরি বলতে হবে না, আমিও তোমার কাছ থেকে লুকিয়েছি, তুমিও অবিশ্বাস করেছো। কাটাকাটি এখন একটু আদর করে দাও। নিমিষেই তারিনের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। মুখটা নিচু করে বলল, পারবো না, যাও। আদর না করলে আমি কিন্তু এখন রাগ করব। এমনি আজ আমাকে অবিশ্বাস করে আমাকে অনেক কষ্ট দিয়েছো। তারিন মুখ তুলে রায়ানের দিকে তাকালো। লজ্জা করছে খুব, কিন্তু ওকে পারতেই হবে। মানুষটাকে সত্যি আজ অনেক কষ্ট দিয়ে ফেলেছে। নিজের ভিতরেই কেমন একটা অপরাধবোধ কাজ করছে। এত কিছু করার আগে ওর অন্তত মানুষটার কথা একটু শোনা উচিত ছিল। কিছু না শুনেই অবিশ্বাস করে কত কি ঘটিয়ে ফেললো। তারিন আলতো ভাবে রায়ানের গাল দুটো উঁচু করে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এইটুকু আদরে আমার কিচ্ছু হবে না, আমার আরো আদর চাই বলে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেললো। তারিন রায়ানের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। তারপর রায়ানের পিছনের চুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে রায়ানের শুষ্ক ঠোঁটে নিজের ঠোঁটজোড়া মিলিয়ে দিল। মিনিট খানিক পর তারিন রায়ানের ঠোঁট ছেড়ে আসতে চাইলেও রায়ান আর আসতে দিল না। তারিনের কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরলো। কেটে গেল বেশ কয়েকটি মাস। সময় কারোর জন্য বসে থাকে না, সময় বহমান, নদীর স্রোতের মতো বয়ে যায়। এই কয় মাসে সবকিছু বদলে গেলেও বদলায়নি তারিন আর রায়ানের ভালোবাসা। সময়ের পরিক্রমায় যেন দুজনের প্রতি দুজনের ভালোবাসা আরো বেড়েছে। ভার্সিটি সামলিয়ে আবার সংসার সামলাচ্ছে তারিন, বেশ পাক্কা গিন্নি হয়ে গেছে। রায়ানও ভার্সিটি সামলিয়ে আবার নিজের ব্যবসা নিয়ে ছুটছে। আগের থেকে ব্যবসাটা আরেকটু বড় করে দাঁড় করিয়েছে। বেশ ভালোই যাচ্ছে দুজনের ছোট্ট সংসার। পাশের রুমের ভাবির ভাই বেড়াতে এসেছে, কয়েকদিন হয়েছে। ঢাকা মেডিকেলে নাকি পড়াশোনা করছে। ছুটিতে বোনের বাসায় বেড়াতে এসেছে। ছেলেটা বেশ সুদর্শন এবং সুশীল, কথাবার্তাও মার্জিত এবং সুন্দর। কিন্তু তবুও তারিনের কেমন যেন ছেলেটাকে ভালো লাগে না। সব সময় ওর দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। তারিনের খুব অস্বস্তি লাগে।
সেদিন আবার হুট করে এসে জিজ্ঞাসা করলো রায়ানের সাথে ওর কিভাবে বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ, এত অল্প বয়সে কেন বিয়ে দিয়েছে, তা ওদের মধ্যে বনিবনা ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। অনেকবার ভেবেছে রায়ানকে বিষয়টা বলবে, কিন্তু বলতে পারছে না। ওর ধারণা যদি ভুল হয় এভাবে একটা ছেলের উপর সন্দেহের বশে এত বড় একটা দোষারোপ করা ঠিক হবে না হয়তো। তাছাড়া ছেলেটা সরাসরি ওকে তো কিছুই বলছে না, কিন্তু ছেলেটার চাউনি মোটেও সহ্য হচ্ছে না তারিনের। রাতে রায়ানের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে তারিন, আর রায়ান ওকে এক হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে রেখেছে। শোনো, বলো। বাসাটা চেঞ্জ করা যায় না? রায়ান ভ্রুকুচকে। হঠাৎ এই কথা? তোমাকে কেউ কিছু বলেছে? না, কে আবার কি বলবে। সংসারটা আস্তে আস্তে সাজানোর চিন্তা করছি, আরো কিছু মালামাল কিনবো ভাবছি। সেগুলো তো এই ছোট রুমে ধরবে না, তাই বলছিলাম আর কি। আচ্ছা, খুঁজে দেখছি বাসা পাই কিনা। রায়ান মুখে আচ্ছা বললেও তারিনের কথাগুলো ঠিক বিশ্বাস হয়নি। তারিনকেও বেশ ভালোভাবেই চিনে। তারিনের কথা শুনেই মনে হচ্ছে ও কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি? মাত্রই ভার্সিটি থেকে ফিরেছে তারিন। চুলায় ভাত বসিয়ে গোসলে ঢুকলো। গোসল করে বের হয়ে দৌড়ে আবার চুলের কাছে গেল। চুল মুছতে আর খেয়াল নেই। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। একজোড়া চোখ ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তারিনের দিকে। তবে তারিনের সেদিকে কোনো খেয়াল নেই, সে রান্নায় ব্যস্ত। আজ একটু তাড়াতাড়ি বাসে ফিরেছে রায়ান। অনেকদিন তারিনকে তেমন সময় দেওয়া হয় না, হয়তো বাসায় বসে একা একা বোর হয়, তাই বাসা পাল্টানোর কথা বলছে। আজ তারিনকে নিয়ে একটু ঘুরতে বের হওয়ার উদ্দেশ্যেই তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, কিন্তু দরজা খুলেই দেখে অপরিচিত একটা ছেলে রান্নাঘরের দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টির মানে বুঝতে এক সেকেন্ডও সময় লাগেনি রায়ানের, কারণ সেও একজন ছেলে। সময় লাগেনি রায়ানের, কারণ খুব সহজেই সে একজন ছেলের চোখের ভাষা পড়তে পারে। ছেলেটির দৃষ্টি অনুসরণ করে রান্নাঘরের ভিতরে তাকাতেই ধপ করে মাথায় আগুন ধরে গেল রায়ানের। তারিন রান্না করছে, আর তার ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। এমনি ভেজা চুলে মেয়েদের স্নিগ্ধময়ী লাগে, আর সেই তারিন ভেজা চুল নিয়ে বাইরে এসেছে। তার উপর এদিকে যে একটা ছেলে তার চোখ দিয়ে ওকে গিলে খাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। রাগে চোয়াল শক্ত হয়ে আসছে রায়ানের, অসম্ভব রাগ লাগছে। ধপ ধপ পা ফেলে রান্নাঘরে গিয়ে চুলাটা অফ করে তারিনের হাতটা শক্ত করে ধরে টেনে রুমে এনে দরজাটা আটকে দিল। তারিন ভ্রুকুচকে। কি হয়েছে? এইভাবে নিয়ে এলে কেন? রায়ান তারিনের চুলগুলো ধরে। তুই ভেজা চুলে বাইরে গিয়েছিস কেন? তারিন একটু সময় এক দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তারিনের এমন কান্নায় রায়ানও আহাম্মক বনে গেল। কি এমন বলেছে যে বা বাচ্চাদের মতো কেঁদে দিবে? শুধুমাত্র এটুকুই জিজ্ঞেস করেছে ভেজা চুলে বাইরে কেন গিয়েছে। এভাবে কাঁদছো কেন? তুমি আমাকে তুই করে কেন বললে? রায়ান চোখ বন্ধ করে বড় বড় দুটা নিঃশ্বাস নিয়ে তারিনের হাত ধরে নিজের কোলে বসিয়ে নিজের সাথে জড়িয়ে ধরলো। তারিন ফুপিয়ে কেঁদেই চলেছে। এই প্রথম তুমি আমাকে তুই করে বলেছো। সরি, মাথা খুব গরম ছিল। তুমি ভেজা চুলে বাইরে কেন গিয়েছিলে? তুমি এত অবুঝ কেন তারু? ওই ছেলেটা বাজে নজরে তোমার দিকে তাকিয়েছিল। তোমার দিকে কেউ বাজে নজরে তাকালে আমি যে সহ্য করতে পারি না। এই জন্যই তো কাল বাসা পাল্টানোর কথা বললাম। রায়ান দাঁতে দাঁত চেপে। তোমাকে আমি কাল জিজ্ঞেস করেছিলাম কেন বাসা পাল্টাতে চাইছো, তখন বলনি কেন? আমি তো শিওর ছিলাম না, কিন্তু এই ছেলেটার চাউনিতে আমার কাছে খুব অস্বস্তি লাগতো। কেমন অদ্ভুত ভাবে তাকায়, কিন্তু কখনো সরাসরি কিছু বলেনি। তাই হয়তো সন্দেহের বশে তার উপর আমার এত বড় একটা দোষারোপ করা ঠিক হবে না, তাই বলিনি। কতদিন হলো ছেলেটা এই বাসায় এসেছে? 4-5 দিন। এতদিন? আর তুমি এই কথাটা আমাকে একবারও বলার প্রয়োজন মনে করনি? সরি, আমি তো শিওর ছিলাম না, তাই আর কি। রায়ান তারিনকে কোল থেকে নামিয়ে কেউ একজনকে কল করলো। ও পাশ থেকে কলটা রিসিভ হতেই শুধু এইটুকু বলল, 1 সপ্তাহের মধ্যে আমি নতুন বাসা চাই অ্যাট এনি কস্ট। বলে কলটা কেটে দিল। তারপর তারিনের দিকে তাকিয়ে বলল, ব্যাগ গুছিয়ে নাও, কাল আমরা বাড়ি যাচ্ছি। নতুন বাসে না ওঠা অবধি বাড়িতে থাকবো। যেভাবেই হোক তারিন এতদিন পর বাড়িতে যাবে, কাছের মানুষগুলোর কাছে যাবে। মা বাবাকে কতদিন হলো দেখা হয় না। বাড়ি যাওয়ার কথা শুনে তারিনের খুশি যেন আর ধরে না। ইচ্ছে করছে খুশিতে আজ লাফাতে, কিন্তু রায়ানের মুখের দিকে তাকিয়ে তাও পারছে না। রায়ান কেমন চোখ মুখ শক্ত করে বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছে। পরের দিন সকাল সকালই রায়ান তারিনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আগের দিন তারিনকে এক পাও রুমের বাইরে রাখতে দেয়নি রায়ান। রান্না বান্নাও সে নিজেই করেছে। ইচ্ছে করছিল ওই ছেলেটাকে মেরে চোখ তুলে নিয়ে মার্বেল খেলতে, কিন্তু ও কোনো ঝামেলা চায় না বলে চুপচাপ ছিল। না হয় ওই ছেলের দফা রফা করে ছাড়তো।
চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছে সেখানে 2 দিন থেকে তাহমিনা, রাইমাকে আর তারিনকে নিয়ে বরিশাল চলে এসেছে রায়ান। কতদিন পর তারিন বাবা মা ভাইদের কাছে পেয়েছে। আজিজুল শিকদার মরতে মরতে এখনো বেঁচে আছে। আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন কথাটাও ভালোভাবে বলতে পারে না, কিন্তু এখনো নিঃশ্বাসটা যেন গলার কাছে আটকে আছে। বাড়িতে এসেই তারিন সবার সাথে গল্প জুড়ে দিয়েছে, আর এতদিন পর ওকে সবাই কাছে পেয়ে ছাড়তেও চাইছে না। রাত 12টা, রুমের মধ্যে পায়চারি করছে রায়ান। তারিন এখনো রুমে আসেনি। সেই যে এবারে এসেছে, তারপর খাবার টেবিল ছাড়া তারিনের টিকিটটাও দেখেনি রায়ান। সে এখনো গল্পে আড্ডায় ব্যস্ত। এদিকে যে তার স্বামীকে একা রুমে ফেলে গেছে সেই বিষয়ে তার কোনো খেয়াল নেই। রায়ান রাগে ফুঁসছে, তবে আগের চেয়ে অস্থিরতা কাজ করছে বেশি। না, আর পারা যাচ্ছে না। অনেক ধৈর্য ধরেছে রায়ান। এবার অধৈর্য হয়ে মোবাইলটা হাতে নিয়ে দিল তারিনকে একটা মেসেজ। রুমে আসো। এখন না, ওদের সাথে গল্প করছি তো। গল্প? মাই ফুড। রুমে আসবে নাকি আমি ওখানে আসবো? অবুঝের মতো করছো কেন? দেখো, কতদিন পর ওদের পেয়েছি, আর একটু গল্প করেই আসছি। 2 মিনিটের মধ্যে যদি রুমে না দেখেছি তাহলে ওখানে গিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। তখন আমাকে কিছু বলতে এসো না। তারিন এতক্ষণ রুমের বাইরেই ছিল। রায়ানকে খেপানোর জন্য রুমের দরজার সামনে দাঁড়িয়েই এই মেসেজগুলো রায়ানকে করেছে। দরজা ঠেলে ভিতরে ঢুকে তারিন। কি হয়েছে? সাহেবেরা তো জরুরি তলব। রায়ান উঠে দাঁড়িয়ে তারিনকে নিজের সাথে জড়িয়ে ধরলো। কি করছো? দরজাটা তো খোলা, কেউ এসে পড়বে। এখন একটু শান্তি লাগছে। আজ সারাটা দিন একটু কাছে পাইনি, বুকের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছিল। তুমি কি পাগল? তোমার প্রেমে পাগল আমি। একটু ছাড়ো, দরজাটা লাগিয়ে আসি, কেউ এসে পড়বে তো। এত রাতে কেউ আসবে না। তবুও রায়ান আর তারিন গ্রামে এসেছে আজ 4 দিন। হঠাৎই মধ্যরাতে আজিজুল শিকদারের রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তার রুমে উপস্থিত হলো সবাই। গিয়ে দেখে তাহমিনা কান্নায় ভেঙে পড়েছে। দিন 2 হলো আজিজুল শিকদার একটু বেশি অসুস্থ। রাত দিন জেগে তাহমিনাই তার সেবা করে। তাহমিনার এমন আহাচারি দেখে আর বুঝতে বাকি নেই কি হয়েছে। আজিজুল শিকদার এ দুনিয়ার মায়া কাটিয়ে অন্য দুনিয়ায় বাড়ি জমিয়েছেন। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছেন। তারিন যেন মানতেই পারছে না তার দাদু আর এই দুনিয়ায় নেই। কত দুষ্টুমি, কত খুনসুটিময় স্মৃতি জড়িয়ে রয়েছে ওই মানুষটাকে ঘিরে। কান্নায় ভেঙে পড়েছে তারিন। রাইমাই একা তাহমিনাকে তারিনকে সামলাতে যেন হিমশিম খাচ্ছে। বাড়ির সবারই একই অবস্থা। দাদুর মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে তারিন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। মাটিতে পড়ার আগে রায়ান তার শক্ত হাতে ধরে নেয় তারিনকে। কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠেছে রায়ানের। সবাই ধরাধরি করে তারিনকে বিছানায় শুয়ে দিয়েছে। রিনু বেগম মেয়ের মাথার কাছে বসে আছে। তারেক শিকদার গিয়েছে ডাক্তার ডাকতে। রায়ান তারিনের এক হাত নিজের মুঠোর মধ্যে নিয়ে অসহায় দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে আছে। একদিন এই মেয়েটার চোখ মুখের কি অবস্থা! কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। রায়ানের বুকটার ভিতরেও কেমন যেন হু হু করছে। তারিনের এভাবে নিস্তেজ হয়ে শুয়ে থাকাটা ঠিক যেন মেনে নিতে পারছে না। কলিজাটা মনে হচ্ছে কেউ খামচে ধরেছে। ইচ্ছে করছে তারিনকে বুকের মধ্যে লুকিয়ে 2 বড় বড় নিঃশ্বাস ফেলতে, কিন্তু এত মানুষের মধ্যে তাও সম্ভব না। প্রায় 30 মিনিট পর ডাক্তার এসেছে। এর মধ্যে তারিনের জ্ঞান ফিরেছে, কিন্তু কেউ উঠতে দেয়নি। বিছানা থেকে উঠতে নিলেই রায়ানের ধমকে আবার শুয়ে পড়েছে। ডাক্তার ভালোভাবে চেক করে বলে উঠল, চিন্তার কিছুই নেই, এমন সময় একটু আড্ডা এমন হয়। রায়ান উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কেন ডাক্তার, কি হয়েছে আমার তারুর? ও ঠিক আছে তো? না না, একদম ঠিক নেই। মিষ্টি আনুন তাড়াতাড়ি। কি সব বলছেন ডাক্তার? আমার মেয়ে অসুস্থতার সাথে মিষ্টির কি সম্পর্ক? সম্পর্ক আছে বই কি, আপনি নানা হতে চলছেন যে। খবরটা শুনে রায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি ও বাবা হতে চলেছে? সবটা কেমন স্বপ্ন মনে হচ্ছে। নিজের মনের মধ্যে কেমন একটি সুখ সুখ অনুভব হচ্ছে। যদিও ও এত তাড়াতাড়ি বাচ্চা নিতে ইচ্ছুক ছিল না। এখনো তারিনের পড়াশোনা বাকি, ওর নিজেরও পড়াশোনা বাকি। নিজের পায়ে এখনো সম্পূর্ণভাবে দাঁড়াতে পারেনি। তবুও বিষয়টা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ভাবে। কিন্তু যখন ও শুনেছে ও বাবা হতে চলেছে, তখন একটুও রাগ লাগেনি। উল্টো নিজের মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করেছে। মুহূর্তে ছোটবেলায় ওর বাবার সাথে কাটানো মুহূর্তগুলো, তার হাত ধরে হাঁটা, শুক্রবার তার হাত ধরে মসজিদে যাওয়া, সবকিছুই ওর চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মুহূর্তেই যেন ওর ভিতরে লুকিয়ে থাকা পিতা সত্তাটা জাগ্রত হয়ে উঠল। ওর মনে এক মুহূর্তের জন্য আসেনি যে ও এই মুহূর্তে কোনো বাচ্চা চায়নি বা বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে হবে। নতুন সদস্য আসার সংবাদে বাড়ির সবাই খুশি, কিন্তু তবুও আজিজুল শিকদারের চলে যাওয়ার শোক কিছুটাই রয়ে গেছে।
একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। তারিন কেমন কাচুমাচু মুখ করে বসে আছে। সবাই বেরিয়ে যেতেই তারিন অপরাধীর ন্যায় বলে উঠল, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হবে, কিন্তু প্লিজ আমাকে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে বলো না। আমি পারবো না একটা নিষ্পাপ জীবনকে মেরে ফেলতে। সবচেয়ে বড় কথা, ও আমার আর তোমার ভালোবাসার চিহ্ন। রায়ান আলতো ভাবে তারিনকে নিজের সাথে জড়িয়ে ধরে। তোমার কি আমাকে এতটা খারাপ মনে হয় তারু, যে আমি বাবা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলবো? কিন্তু তুমি তো এই মুহূর্তে বাচ্চা চাওনি। চাইনি, কিন্তু আল্লাহ দিয়েছেন। জানো তারু, ডাক্তার যখন বলল আমি বাবা হব, কতটা খুশি লাগছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। হয়তো আমি এই মুহূর্তে বাচ্চা চাইনি, অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। তবে তুমি কি একটা জিনিস জানো, পরিকল্পনা করে কিছু পাওয়ার থেকে অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়ার আনন্দটা অনেক বেশি। আমিও ঠিক তেমনই। আমি আজ প্রচন্ড খুশি। শোনো, আমি কিন্তু অলরেডি একটা পরিকল্পনা করে ফেলেছি। আমাদের বাচ্চাকে একটু তাড়াতাড়ি স্কুলে ভর্তি করিয়ে দিব। তারপর আমি, তুমি আর আমাদের বাচ্চা, আমরা তিনজন একসাথে পড়ালেখা করব, ঠিক আছে? তিনজনই সেম ড্রেস পরবো। বাবা, এত তাড়াতাড়ি এত পরিকল্পনা করে ফেলেছো? আরো পরিকল্পনা বাকি আছে, সেগুলো তোমার সাথে বসে নিরিবিলি করব। 5 বছর পর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন রায়ান আর রিয়া। রায়ান আর তারিনের মেয়ে। ওদের সামনে এর আগে কটমট করছে তারিন। রিয়া, তুই পাশের বাসার অদিতিকে মেরেছিস কেন? রিয়া মাথা নিচু করে রায়ানকে খোঁচাচ্ছে। ওদিকে কি? বাবাকে বলে লাভ হবে না। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নাক টিপলে দুধ বের হয়, এই বয়সে গুন্ডি হয়ে গেছিস নাকি? রোজ রোজ তোর নামে বাসায় বিচার কেন আসবে? আজ তুই অদিতিকে মেরেছিস কেন? পাপাই তো বলেছে। রিয়ার কথায় রায়ান অবাক হয়ে চোখ গোল গোল করে ওর দিকে তাকালো। এই মেয়েটা ওকে সবসময় এভাবেই ফাঁসিয়ে দেয়, আর তারপর তারিনের ছাড়ি খেতে হয়। আমি তোকে কখন বললাম অদিতিকে মারতে? বারে, তুমি তো বললে যখন দেখবি মুখ দিয়ে কারোর সাথে পারছিস না তখন হাত চালাবি। মোট কথা দিয়ে ফিরতে হবে। তাই যখন ওর সাথে আমি ঝগড়ায় পারছিলাম না, তখন একটা চিঠি দৌড়ে এসেছি। রিয়ার কথায় রায়ান থতমত খেয়ে গেল। হ্যাঁ, ও এই কথা বলেছিল, কিন্তু এভাবে তো বলেনি। মেয়ের সাথে সেদিন দুষ্টুমির ছলেই এমন একটা কথা বলেছিল। মেয়ে যে সেই কথা ধরে এমন একটা কাজ করবে ভাবতেই পারেনি। তার উপর আবার কেমন ওর মায়ের সামনে ফাঁসিয়ে দিল। তারিন রাগে কটমট করছে, পারছে না রায়ানকে চিবিয়ে খেয়ে ফেলতে। এইসব শিখাও মেয়েকে? এর জন্যই বলি মেয়েটা দিন দিন উচ্ছন্নে কেন যাচ্ছে। আসলে মেয়ের এই উচ্ছন্নে যাওয়ার পেছনে তো তার বাবারই বিশাল বড় হাত। রায়ান আমতা আমতা করে। আসলে আমি ওইভাবে কিছু বলিনি ওকে। তুমিই তো বলেছো এখন মাম্মামের সামনে এভাবে পাল্টি খাচ্ছ। মেয়ের কথা শুনে রায়ান অবাকে চরম পর্যায়ে। মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি চঞ্চল, কথাগুলো বেশ স্পষ্ট। তাই বাবাকে এভাবে ফাঁসিয়ে দেবে? রায়ান রিয়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই রিয়ার আরিশের সুরে তারিনকে বলল, দেখো মাম্মাম, তোমাকে সত্যি বলেছি বলে পাপা আমার দিকে তাকিয়ে কেমন চোখ রাঙাচ্ছে। এই একদম আমার মেয়ের দিকে তাকিয়ে চোখ রাঙাবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। বাহ বাহ, আমে দুধে মাখামাখি, আটিটা গড়াগড়ি। রিয়ার দিকে তাকিয়ে, দ্বারা আস্তর হচ্ছে আমাকে ফাঁসানো, তাই না? রিয়া বাবার দিকে তাকিয়ে জিহবা দেখিয়ে দূরে বাইরে চলে গেল। তারিন বাবা মেয়ের খুনসুটি দেখে হো হো করে হেসে উঠল। হাসা হচ্ছে তাই না? আমার করুণ পরিস্থিতিতে তুমি তো মজা পাও। যেমন বাবা, তার মেয়েও তেমন। রায়ান তারিনকে পিছন থেকে জড়িয়ে ধরে। তাহলে তোমার মতো একজনের আনার ব্যবস্থা করি, কি বলো? তারিন লজ্জায় রায়ানের বুকে মুখ লুকালো। সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।